বিএনপি বলে আমরা চাঁদাবাজি করি না, অথচ চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, all three of them became the মূলনীতি manifesto of the political party. তারা ভণ্ডামিকে বানিয়েছে তাদের দলের আদর্শ, মিথ্যাচারিতা, চুরি, দখল, চাঁদাবাজি, it's become their principle. আবার বর্তমানে যে সেনাপ্রধান মির্জাফর আছে, সেনাপ্রধান মির্জাফর বলে আমি এটা বানাতে চেয়েছি, আমি এটা করতে চেয়েছি, আমি উচ্ছৃঙ্খলতা পছন্দ করি না, কিন্তু শুয়ার বাচ্চা নিজে উচ্ছৃঙ্খলতা প্রশ্রয় দেয়। সে বলে আমি দেশদ্রোহিতা করি না, অথচ সে দেশদ্রোহিতা করে প্রণয় ভার্মার সাথে চা খায়। ভারতের সেনা অফিসারদেরকে এখনো ক্যান্টনমেন্টে বসবাস করার সুযোগ দেয়। ডিজিএফআই দোতলাকে পুরোপুরিভাবে স্যাক্রিফাইস করা হয়েছে রয়্যাল অফিস হিসাবে। দর্শকবৃন্দ, সাবজেক্টটা রাগারাগি বা চিল্লাচিল্লির না, সাবজেক্টটা কি জানেন? আমরা আদর্শের কথা বলবো, অথচ আমরা ওই আদর্শকে লালন করি না, আমরা ওই আদর্শে বিশ্বাস করি না। চিরাচরিত কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, যে বিষয়গুলো আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আমাদেরকে এফেক্ট করে। যেমন ইংরেজিতে আমরা একটা শব্দ বলি হিপোক্রেসি। হিপোক্রেসিটার বাংলা আপনি যদি অরিজিন খুঁজেন, এটার অরিজিন যায় বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, এট দ্য টাইম অফ আলেকজান্ডার। এই হিপোক্রেসি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, আজকের ওই হিস্ট্রিতে না গেলাম। কিন্তু ভণ্ডামি, এটার যে আমাদের যে সামাজিক যে ভণ্ডামি, নীতিহীনতা, এটার উপরে একটু আলোকপাত করব, কারণ এটা আমাদের ইদানিং অত্যন্ত ভাবে এফেক্ট করে। দর্শকবৃন্দ, পশ্চিমা বিশ্বে একজন সরকার প্রধানকে সবাই রোল মডেল চিন্তা করে। পশ্চিমা বিশ্বের রোল মডেল এই জন্য চিন্তা করে, তারা মনে করে তাদের প্রেসিডেন্টকে সৎ হতে হবে, নীতিবান হতে হবে, চরিত্রবান হতে হবে, তার একটা আইডিয়ালস থাকতে হবে। একটা বাচ্চা কাচ্চাও জন্য কপি করে বলতে পারে আমি আমার প্রেসিডেন্টের মতো হব, আমি আমার টিচারের মতো হব, আমি আমার প্রফেসরের মতো হব, আমি আমার বাবার মতো হব। এই ধরনের একটা আদর্শের জন্য তাদের সামনে তৈরি হয়। কিন্তু আমাদের দেশে, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা কি আসলে আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ভাই বোনরা, স্কুল কলেজে যাওয়া পড়ুয়া ছেলেপানরা কি বলতে পারে আমরা হাসিনা হব, আমরা খালেদা জিয়া হব, আমরা সজীব জয় হব, আমরা গোরখোদ কাব্বাস হব, আমরা মির্জা ফাক হব, আমির খসরু মাহমুদ হব? আসলে সাবজেক্টটা কি? আপনাদের মনে আছে দর্শকবৃন্দ, হাসিনা শেখ কথায় কথায় বলতো আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি ভোট চুরি করি না, অথচ ভোট চুরির বন্যা বসায় দিছে। আবার কি বলছে? জনগণের পয়সা চুরি করে আমি ধনী হতে চাই না, অথচ জনগণের পয়সা চুরি করে তার ছেলে 23 না 24 বিলিয়ন ডলার আর্ন করছিল, জমাইছিল, যেটা ফাইন দিতে হয়েছে। ওই যে যেখান থেকে আসে দরিয়ামে ঢাল। আবার বলছে আমরা গুম খুন সন্ত্রাসের রাজনীতি, জ্বালাও পোড়ার রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামী লীগ এটা বিশ্বাস করে না। এর সবগুলাতেই তারা জড়িত ছিল। এবার আমরা জিয়াউর রহমানের দলের দিকে আসি। ভদ্রলোক কবরে বসে তার আত্মা কষ্ট পাচ্ছে। ছোটবেলায় গল্পে শুনেছি, হুজুর বলেছে এক বাবা তার বাচ্চাকে আমার মহানবীর কাছে নিয়ে আসছে যে আমার বাচ্চা বেশি মিষ্টি খায়, হে মহানবী আমার ছেলেকে বলো একটু মিষ্টি কম খাইতে, কারণ আমি তো এত পয়সা আর্ন করি না। আমার মহানবী বলছে 10 দিন পরে আসো। 10 দিন পরে আসার পরে বাচ্চাকে বলছে যে তুমি মিষ্টি খাও না। তো অর্থাৎ ছেলের বাবা জিজ্ঞাসা করলো মহানবী আপনি তো এই কথাটা 10 দিন আগেও বলতে পারতেন। মহানবী বলছে আমি নিজে মিষ্টি খাইতাম, আমি নিজে মিষ্টি খাইলে এই ছেলেকে কি করে বলি?
যে তুমি মিষ্টি খাও না। আমাদের দেশ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা মা ভাই বোন, প্রত্যেকটা মানুষ আজকে হিপোক্রেসিতে ভরে গেছে একটা কারণে। হাসিনা করে আমিও করি, খালেদা করে আমিও করি, জয় করে আমিও করি, তারেক জিয়া করে আমিও করি। সাবজেক্টটা কেমন হয়েছে জানেন? হলিউডে আর বলিউডে মাইয়েরা জাইঙ্গা পরি আটে, আমরাও জাইঙ্গা পরি আটে। পরিস্থিতিটা এখন ওখানে। এখন সাবজেক্টটা বলবেন যে ভাই দেশের এই দুরবস্থার ভিতরে আপনি ফিলোসফিক্যাল একটা সাবজেক্ট টানলেন, আমরা আর এই বিষয়টাকে কবে টানবো? এখন আজকে শুনলাম ইলিয়াস হোসেন নামের কোন এক নিউ ইয়র্কের হিরো আলম বাংলা এডিশন বানাইয়া পর্নোগ্রাফিতে নিজের বিজনেস ইনভেস্ট করছে, লোকজনরা ব্ল্যাকমেইল করে পর্নোগ্রাফি টেলিফোন কইরা। তাইলে নিউ ইয়র্কের হিরো আলম ইলিয়াস হোসেন এখন ওই পর্নোগ্রাফিক ভিডিও নিয়েও ব্যবসা করা শুরু করছে। এটা আমার কথা না, দেখলাম আজকের একটা ভিডিও, চালাই দেব না পরবর্তী সময়। তো পরিস্থিতি এটাই। এই বিষয়টা নিয়ে আজকে দুইজন মুরব্বী তাদেরকে বলেছে আসেন, চিল্লাচিল্লি গালাগালি বেয়াদবি এগুলো তো সব আমি করি, আমি মাপ চাই আপনাদের কাছে, কিন্তু দুইজন নিরেট ভদ্রলোক, নিরেট দেশপ্রেমিক, আদর্শবান দুইজন মানুষ, আমি ওনাদেরকে ইনভাইট করেছি বিষয়গুলোর উপরে কথা বলার জন্য। আসুন ওনাদের সাথে আমি আলোচনা শুরু করি। স্বাগত জানাবো কর্নেল মুদাসসির খান আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমার প্রিয় ভাই, আমার দাদা, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম জাকুব ভাই এবং কর্নেল মুদাসসির ভাই, আপনাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক শ্রোতা মণ্ডলীকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও জানাচ্ছি আমার সালাম, সশস্ত্র সালাম। কর্নেল মুদাসসির এবং অ্যাডভোকেট মামুন, আজকে আমি একটা কথা বলতে চাই। কোথাকার কোন সিরাজুল আলম খান না গোলালু খান, এইসব দাদা ফাদা বাদ। আমার কাছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হইছে দাদা, হইছে ফিলোসফি, এর দর্শন নিয়ে, এর তত্ত্ব নিয়ে আমরা দেখি। এই ভাই মইরা গেছে, জীবনে পয়সা বানায় নাই, ভাড়া বাসায় থাকে, এখন ওই ভাষা নিয়ে সিরাজ সিগন্যাল লইয়া পইরা রইছে। তো এই বেটা যদি দাদা নয়, দাদার কোন বেটা হইব? এই বেটা হইছে আমার দাদা। ভাই আমি মন থেকে কইতেছি, সিরাজুল আলম খানের মতো ভারত থেকে টিকেট আইনা মাসের মধ্যে 3 বার ইন্ডিয়া যান নাই, নিজের পায়ের উপরে দাঁড়াই এখন পর্যন্ত দেশের রাজনীতি নিয়ে কথা বলতেছেন। কনগ্রাচুলেশন, আপনার প্রতি অনেক শ্রদ্ধাবোধ অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আজকে আচ্ছা, আমি আজকের আলোচনাটা শুরু করতে চাই কর্নেল মুদাসসির আপনাকে দিয়ে। আপনি আমার টকিং পয়েন্টে শুনেছেন, ছোটবেলায় একটা বাচ্চা স্বপ্ন দেখে আমি আমার দেশের প্রেসিডেন্টের মতো হব, আমি আমার আব্বার মতো হব, আমি প্রধানমন্ত্রী বা সেনা প্রধানের মতো হব। বাংলাদেশে আজকের যেই বাচ্চাটা স্কুলে যায় অথবা যেই বাচ্চাটা আজকের হাই স্কুল থেকে কলেজে যায়, আপনি কি মনে করেন আমাদের ছেলেদের সামনে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, ধর্মীয় প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে এমনকি কোনো রোল মডেল বাচ্চা কাচ্চারা দেখতে পায় কিনা? এবং যদি দেখতে পায়, আপনি যদি 2-1 রোল মডেলের উদাহরণ আপনি আমাদের সামনে দেন। কর্নেল মুদাসসির। ধন্যবাদ জাকুব, আপনাকে প্রশ্নের জন্য। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে আপনি অবতারণা করেছেন। আমি মনে করি এটা একটা ক্রাইসিস আমাদের জন্য। তবে আপনার এই প্রশ্নটার উত্তরটা প্রথমে বলি যে আপনার সাথে একটু কিছুটা দ্বিমত পোষণ করে এই বিষয়ে। রোল মডেল আমাদের আছে এবং পশ্চিমা বিশ্বের সবাই কিন্তু রোল মডেল না, সব প্রেসিডেন্ট, সব যারা হইতেছে উচ্চ শ্রেণীতে বসবাস সবাই কিন্তু রোল মডেল না। আমি নাম বলতে চাই যারা আছে, আমার মনে হয় অধিকাংশকে তারা নোট তাদেরকে ওই দেশের ছেলেপেলে কখনো আদর্শ হিসেবে গ্রহণ করে না, যে কোনো দেশের কথাই বলেন, 2-1 ব্যতিক্রম ছাড়া। আর আমাদের দেশের কথা বলেন, হ্যাঁ আমাদের দেশে আপনি যে সাম্প্রতিক কালে আপনার স্বাধীনতার পরে যারা এসছে আপনার দেশের নেতৃত্বে দেন, তাদেরকে রোল হিসেবে দেখা যায় না, 2-1 ছাড়া বলতে পারি। আমরা যেমন জিয়াউর রহমানের দোস্তি ছিল, তাকে ফলো করা, এরকম আছে। আমাদের অতীত ইতিহাসে কিন্তু রোল মডেল ছিল। আপনি যদি শেরে বাংলা একে ফজলুল হককে বলেন, অবশ্যই তার সে গুণাবলী, তাকে ফলো করা আমরা হয়তো চেষ্টা করবো ছেলেমেয়েদের বলার জন্য। আমাদের মৌলানা ভাসানী ছিল। আরো অতীতে যদি দেন, আপনার টিপু সুলতান ছিল, হাজী মোহসিন ছিল, হাজী শরীয়তুল্লাহ ছিল, অনেক আছে আমাদের। দুর্ভাগ্যবশত ব্যাপারটা হচ্ছে যাদের স্মৃতি আমাদের থেকে মুছে গেছে। কেন?
জোর করে মুছে না হয়েছে। ইতিহাস বিকৃত করে নতুন হয়ে ইতিহাস লেখা হয়েছে, তাদের কথা বলা হয়। আজকে বলা হয় স্বাধীনতা যুদ্ধে একমাত্র আওয়ামী লীগ দেশের স্বাধীনতা যুদ্ধ করেছে, একমাত্র নেতা তাদের শেখ মুজিবের দেশে নেতৃত্ব দিয়েছে সেই মুক্তিযোদ্ধা। তো এই কারণে আমাদের সামনে তো আদর্শ নেই, আমাদের আদর্শ যারা ছিল তাদেরকে সামনে তুলে ধরা হয় না। এই জন্য আপনাদের পুরো জাতিকে আমি দোষ দিব না, দোষ দিব আমাদের নেতৃত্ব যা আছে তারা দিকে, আজকালকে যারা নেতৃত্ব তাদের কথা। এই জন্য প্রথম কথা। আর আপনি যে কথাটা শব্দটা উত্তর করেছেন ভণ্ডামি বা হিপোক্রেসি, এটা কিন্তু মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। মানে মানুষের পৃথিবীতে আগমন হওয়ার কোন থেকে এটা ছিল আমাদের মধ্যে আছে। ব্যাপারটা হচ্ছে মাত্রাটা, কোন দেশে কোন জাতির কতখানি আছে। আপনি দেখেন না, কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন মুনাফিক বা হিপোক্রেট বা ভণ্ড যাদেরকে বলে, যার আমরা। মুদাসসির ভাই আপনার অডিওটা কি একটু বাড়ানো যায়? আমাদের লোকজনরা বলছে মুদাসসির ভাইয়ের কথাটা শুনতে চাই আমরা। আমার ওই যে সেই আগে প্রবলেমটাই হচ্ছে বোধহয়, আমি ওই ইচ্ছা করছি তো। ওকে, মুদাসসির ভাই আসুক। মামুন ভাই, আপনাকে আমি সেম প্রশ্নটা করি। আপনি যদি দেখেন যে বাংলাদেশের আজকের যে ছাত্র প্রাইমারি স্কুলে যায়, হাই স্কুলে যায় বা কলেজে যায়, তাদের সামনে এমন কোন রোল মডেল আছে কিনা যাকে সে বলতে পারে যে আমি অমুকের মতো হতে চাই? না, এখন তো নাই, চলে আসছে। চেষ্টা করছি আর কি। আপনি আপনার ভয়েসটা ভেঙে যাচ্ছে, ক্লিয়ার না। আমি ইয়ারফোনটা লাগানোর চেষ্টা করি, তাহলে জি প্লিজ একটু লাগান, প্লিজ লাগান। এই হেডফোনটা লেগেছে, তো আমি কি কন্টিনিউ করবো না ওয়েট করবো? না, একটু ওয়েট করেন, কারণ দর্শকরা আপনার কথা প্রচন্ড পছন্দ করতেছে কিন্তু শব্দটা শুনতে পাচ্ছে না। আচ্ছা, এই তাড়াতাড়ি নিয়ে এসো তো হেডফোনটা। ওকে মামুন ভাই, আপনি একটু আলোচনাটা কন্টিনিউ করেন। এখন এক সময় ছিল যে আদর্শবান লোকদেরকে আমরা দেখতাম, আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হতো। এখন উল্টাটা হয়ে গেছে। এখন আদর্শের কথা যেটা নাকি আমাদের মুদাসসির ভাই বললেন শেখ মুজিবের প্রশ্নে, শেখ মুজিব যিনি মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধ সর্বনাই, যিনি বাংলা সৃষ্টিতে করে নাই, সে হয়েছে জাতির পিতা। এখন মাছের পচন হয় মাথা থেকে। এখন যেসব এখন যারা জেনারেশন দেখতেছে গত 20-25 বছর, এদের কাছে কোনো রোল মডেল নাই। এদের রোল মডেল হয়েছে আজকে আমাদের এক ভদ্রলোক, এক সময় অনেক রাজনীতি করতো, সে বলতেছে যে বাংলাদেশের 90% লোক খারাপ, 90% লোক খারাপ। মুনাফিক সম্বন্ধে কি বলেছেন? যে জাহান্নামের নিম্নতম স্তরে মুনাফিকদের জায়গা হবে। কোরআন শরীফের মধ্যে একটা আলাদা সূরাই আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরা মুনাফিকুন। এই মুনাফিকের সম্বন্ধে আল্লাহ ব্যাখ্যা করেছে, মুনাফিক কারা, কিসব বৈশিষ্ট্যতে তাকে মুনাফিক বলে, যে মুনাফিক স্থানটা কি হবে, মুনাফিক থেকে দূরে থাকার জন্য কি করছে মেনশন করেছে, কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা নিজেই এটা মেনশন করেছে। সুতরাং এটা আমাদের ছিল, সবসময় আসছে। আমি আমাদের দেশের অবস্থা তো আপনারা আলাপ করেছেন, আমি আলাপ করেছি, আমরা সবাই জানি। বাইরে কিন্তু কম না মুনাফিক। আপনি কিন্তু শুরু করেন, দেখেন না মুনাফিক কোথায় না হয়েছে। এই যে আমাদের কলোনাইজেশন করেছে আপনার পশ্চিমা দেশগুলো, তারা তো মুনাফিকই দিয়ে করেছে, ভণ্ডতে করেছে। লর্ড ক্লাইভ বাংলাদেশে আসছিল ব্যবসা করার জন্য, একটু সুযোগ চেয়েছিল, সেই সুযোগে তানবুকে সে সম্পূর্ণ মুনাফিকি করে রাজত্ব পুরা ভারতবর্ষ দখল করে নিয়ে প্রত্যেকটা কলোনিয়াল পাওয়ার কিন্তু একই জিনিস করেছে। কে করে? সবাই করেছে এটা। তারপর দেখুন আমাদের দেশের কথা যদি বলেন, আমাদের দেশে ইতিহাস আমরা সবাই জানি, প্রথম থেকে কোন সরকারের আমলে মুনাফিকি হয় নাই। আপনি দেখেন না, শেখ মুজিবের সময় উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছে সারা জীবন। উনি বলেন জেলে গিয়েছেন গণতন্ত্র। উনি আসার পরে আপনার সেই বাক্সাটা তৈরি, আগের ঘটনার কথা বাদ দিই, বাক্সা উনি তো একটা মুনাফিকি। মুখে একটা বলেছেন, করলেন আর একটা কাজ, এটা তো মুনাফিকি। যার কথা আবার কাজের সাথে মিল নাই তাকে মুনাফিক, তাকে ভণ্ড বলা। তো উনি বাকশাল করে দিয়ে সমস্ত পত্রিকাগুলো বন্ধ করে দিলেন, তো এটা তো মুনাফিকি। 75-এর পরে এরশাদ যখন আবার জিয়া রহমান একটু কিছু সময় ছিল, তারও বস্তুটি ছিল, কিন্তু অত বড় আকারে আমাদের কিছু ধরা পড়েনি। এরশাদের সময় বলেন, উনি যখন ক্ষমতা এলেন তখন কিন্তু উনি কিন্তু প্রথম কিন্তু ক্ষমতা দখল করাতে বলেন। আমি তো ছিলাম তখন, আই উইটনেস টু দ্য হোল থিং। উনি ক্যান্টনমেন্টে যেতেন, বক্তৃতা দিতেন কি জিয়া রহমানের আদর্শ তুলে ধরার জন্য আমরা আসছি, ক্ষমতার জন্য আমরা আসি নাই। উনি দেশের জন্য প্রাণ দিয়েছেন,
ওনার স্মৃতি রক্ষা করার জন্য, ওনার আদর্শ ফলো করার জন্যই আমরা আসছি। আমরা চাইব নূতন সরকার করার জন্য। উনি বন্দুকে নল দিয়ে 7 থেকে ক্ষমতা নিয়ে গেলেন। আমাদের আপনি হাসিনার সম্বন্ধে বলার কোনো প্রয়োজন নাই, পুরো দেশ বেশি জানে, সবাই জানে। প্রত্যেক, এমনকি জামাতে ইসলামত একটা দল, তার আমরা বলি আদর্শ দল, তার ডিসিপ্লিন, কিন্তু জামাতে ইসলাম কেন দেখেন না, তারা বিএনপির সাথে হাত মেলে তারা হয়তো ইলেকশন করলো, আবার পরবর্তীতে হাসিনার আওয়ামী লীগের সাথে হাত মেলে করলো, মুখে একটা বলছে কাজে একটা করেছে। সুতরাং এটা আমাদের পুরো জাতির মধ্যে, এটা আমাদের গ্রথিত হয়ে আছে পুরো জাতির মধ্যে। আমি যেটা বললাম সব দিয়েছে আমাদের দেশে বেশি, আমাদের বেশি কারণ ঠিক এখন দেখেন আমরা সব সমস্যা সম্বন্ধে আমরা কিন্তু জ্ঞাত, আপনি আমি কিন্তু আমরা বলে যাচ্ছি, কিন্তু আমাদের যে সমস্যা আমি চিহ্নিত করে যাচ্ছি পুরো জাতি কিন্তু জানে, কিন্তু প্রবলেম যেটা আমরা সলিউশনটা বের করতে পারছি না। আমাদের দরকার কিভাবে এই ক্রাইসিস থেকে উত্তরণ করা যায়, জাতিকে এই যে একটা জঘন্য আমাদের তারিখতে বসে থেকে আমাদেরকে কিভাবে মুক্ত করতে হবে, সেইটা আমাদের কেন হয়, এটা হচ্ছে কেন, আমি এটা নিয়ে সবসময় চিন্তা করি। হওয়ার কারণটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কতগুলি ব্যাপার আছে। সেটা হচ্ছে আমাদের মধ্যে লোভটা অনেক বেশি। যেই জাতি যত বেশি লোভী তাদের অতপত তত ত্বরান্বিত হয়। লোকটা আমরা সম্মানন করতে পারি না। আপনি দেখেন, আপনি এই দেশের মানুষের কত পার্সেন্ট মানুষ পাবেন যারা নির্লোভ। এই শব্দটা কয়টা মানুষের সাথে আপনি একত্র করা যায়, এমন নেতা নেত্রীদের মধ্যে। যখন লোভটা আপনাকে ওভারটেক করে তখন আপনি সবকিছু আপনার প্রমিস ভুলে যান। এটা হতো মানে একটা কারণ। লোভটা কিভাবে দূর করা যায়। দ্বিতীয়টা হচ্ছে এই, আমাদের মানুষরা জাতিগতভাবে আমরা খুব সহজে ভুলে যাই অতীতকে। আপনি দেখেন না, এরশাদ বাংলাদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, ব্যভিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আমি বলা উচিত না, সে মারা গেছে লোকজন, সেকে তাকে প্রকাশ্যভাবে সে বলতে দেখেছি আমি, হ্যাঁ আপনারা আমার কথা নিয়ে কথাবার্তা বলেন, আমি আপনার নারীদের সাথে ওঠা বসে করি, এটা সব দেশের নেতা যারা উচ্চ তাদের মধ্যে এটা থাকে, এটা দোষী নেই কিছু না। যেই লোকটা ব্যভিচারকে, জেনাকে, আপনার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক, সেই লোকটাকে আবার ক্ষমতা বসেছে এই দেশের লোক। এসব তো জোর করে আসে নাই। হ্যাঁ, কিছু তার হইতেছে রিগিং ছিল, তার হইতেছে কিছু আপনার সে ফন্দি ফিকির করেছিল ক্ষমতার জন্য, কিন্তু এই দেশের মানুষই তাকে ক্ষমতা দিচ্ছে। আবার দেখেন, সেই জেল যাওয়ার পরে, জেল থেকে বের হওয়ার সময় এই দেশের মানুষই তাকে আবার ক্ষমতায় বসিয়েছে। ক্ষমতা মানে কি, পার্টিতে ভোট দিয়েছে, এই দেশে ভোটার ভোট দিয়েছে। তো এই যে এর সাথে সময় এই ঘটনা ঘটেছে, আপনার পরবর্তী প্রত্যেকটা সময় বিএনপি যখন ক্ষমতা, তারাই কি তারা একরকম কথা বলেছে, পরবর্তীতে তারা একশো। প্রথম টার্মে বিএনপি না হয় ঠিক আছে, না বুঝে তারা চুরি কেমনি করছে, মিথ্যা কাজ করছে। প্রথমবার তারা যারা হইতে তাদেরকে মানুষ তাদেরকে হটিয়ে দিল ক্ষমতা থেকে। দ্বিতীয়বার তো সংশোধন করা উচিত ছিল, তারা করে নাই তো। তারা সেই একই জিনিস পুনরাবৃত্তি করেছে, প্রমিস করেছে তারা ইলেকশনে, তারা আগে প্রমিস করেছে, বিএনপি করেছে। আমরা যে ভুল হয়েছে অতীতে, ভুল থেকে আমরা নতুন করে দেশটা করতে চাই। মানুষ তাদের আবার যে ভোট দিল তার ক্ষমতা তা রক্ষা করতে পারেনি। ফলে যারা হইতেছে হাসিনা এবং তার একটা জঘন্যতম একটা পার্টি তাদেরকে রিপ্লেস করলো। হাসিনার কথা বাদই দিলাম, সবাই তো আপনার ধাপে ধাপে করছে কেন? ওই একটা কথা বললাম, একটা লোভ। 2 নম্বর হচ্ছে এই দেশের মানুষ অতীতকে সহজে ভুলে যায়, এইটা একটা কারণ। এইটা 3 নম্বর হচ্ছে আমি যেটা মনে করি, আমরা যারা অভিভাবকের তরফে আমরা কোনো নিদর্শন তাদের সামনে তুলে ধরতে পারি না। কারণ আমার পরিবারের বাচ্চারা আমার কাছ থেকে শিখবে। আমার ছেলেপেলেরা দেখছি আমার বাবা মিথ্যা কথা বলছে, আমার বাবা আমাকে বলছে ভালো পথে থাকার জন্য, সে তো মিথ্যা কথা বলে। আমার বাবা চাকরি বেতন পায় 50,000 টাকা, খরচ করছে 5 লাখ টাকা 10 টাকা প্রতি মাসে। আমার বাবা আমাকে বলে খারাপ কাছে যেও না, মেয়েদের সাথে উঠা বসে করে না, মদ খেও না, সে প্রত্যেকদিন 8 ক্লাবে গিয়ে মদ খায়। ওই যে আমরা অভিভাবকরা যে আমরা সেই নিদর্শনটা তাদের সামনে উত্থাপন করতে পারছি না। আরেকটা হচ্ছে যেটা আমার মনে করে, যেহেতু এটা চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের, আমার মনে হয় আমাদের রক্ত প্রবাহের মধ্যে কিছুটা আছে, যেটা এটা হচ্ছে হয়তো 800 বছর গোলামি করেছি আমরা, সেই জন্য এটা হতে পারে। কিন্তু আরেকটার জন্য হচ্ছে এই যে আদর্শ জিনিস আমরা কথাবার্তা বলি, চারিত্রিক আদর্শ সব যেগুলো, এগুলো কিন্তু গঠিত হয় ছোটবেলার থেকে। একটা হচ্ছে ফ্যামিলিতে, আর একটা স্কুল কলেজ। আপনি আমাকে একটা কথা বলেন, যেটা আমরা বোধহয় আগে একবার আমি উল্লেখ করেছিলাম। আমরা ছোটবেলায় স্কুলে আপনার গণিত শিখতাম, কি ছিল, 500 পানির মধ্যে যদি 100 পানি মিশানো হয়
তাহলে 10 পানির মধ্যে কত পানি মিশাতে হবে আপনি মনে আছে কিনা? ওই কিক। তো আমরা শুরু তো হয় যে হতে মিথ্যা দিয়ে আমাদের দর্শন দিয়ে। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে ছোটকাল থেকে যদি আদর্শ শিক্ষা যদি আমরা না দিতে পারি, তাহলে ছেলেপেলে বড় হয়ে কি শিখবে? আমাদের ছোটবেলা থেকে শিক্ষার মধ্যে থাকা উচিত যে মুনাফিকে কোনো আশ্রয় নেই, আমরা অন্তরে যা বলবো মুখে তাই করব, এবং আমার কাজও তা পর্যবসিত। কারণ দেখেন, ইমানের আমাদের অনেকে বলে আমাদের ইমানটা কি? ইমানটা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস না, সেটা সালভেশন সবচেয়ে বড় ইমান। কিন্তু ইমানের 3টা স্তর আছে। কিন্তু একটা হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করবো, 2 অন্তরে বিশ্বাস করবো, 3 নম্বর আমার প্রত্যেকটা কাজে এটা আমার প্রতিফলিত করতে হবে আমার। তো সেটাকে আমি স্কুল কলেজ ছেলেপেলেদের শিক্ষা দিয়ে দিই না। তো আমরা আদর্শ শিক্ষা তো নাই, আপনার স্কুল কলেজে কোনো আদর্শ শিক্ষা নাই। একসময় ছিল, এখন নাই। তো আপনার বিকৃত ইতিহাস শিক্ষা দিচ্ছি। আমি ছোট্ট একটা উদাহরণ বলি আপনার এই প্রসঙ্গে, যদি প্রাসঙ্গিক না টেনে আসি। কি আদর্শ শিক্ষা দেবেন আপনি? আমি ধানমন্ডি লেকের পাশে প্রতিদিন হাঁটি, আমার বাড়ি ধানমন্ডিতে। শিক্ষিত লোকজন অনেকে আশেপাশে যাওয়া করে। ছোট্ট জিনিস একটা দিকেই আমার সামনে লোক হেঁটে যাচ্ছে, একটা শিক্ষিত ভদ্রলোক আমি চিনি, আমি হাতে সে রাস্তার উপরে দাঁড়িয়ে আখ থুকুরে থুতু ফেললো। থুতু পাশে না, সামনে ফেললো। একটা পিছনে লোকজন যে আছে তার গিয়ে থুতু পড়তে, সেটা সে জানে, কিন্তু সে করলো না। ছোট্ট একটা জিনিস, এগুলো কিন্তু স্কুল করে শিক্ষা দিতে হয়। তো আমাদের এটা আরেকটা ল্যাকিং, যে আদর্শ কথা বলি না, এই আদর্শ কথাটা আমাদের ছোটবেলা শিখে। মুনাফিকি যে একটা খারাপ জিনিস, যে আমি অন্তরে যেটা বলবো আমি সেটা হইতেছে কাজে সেটা পর্যবসিত থেকে মানুষের ব্যবহার সেটা করা হয় না। এইটাই হচ্ছে কারণ। এইগুলো দূর যদি করতে না পারি আমরা, তাহলে আমাদের এই হিপোক্রেসি দূর হবে না। এই জন্য আমাকে হিপোক্রেসি হচ্ছে, হিপোক্রেসিটা আমাদের দেশে অনেক বেশি হচ্ছে, এটা সত্যি কথা। এটা নেতাদের মধ্যে বেশি। তার কারণটা কি? তার লোভ। যেমন এই দেশের সবচেয়ে বড় তার দেখে আসছে ক্ষমতা, আর ক্ষমতার জন্য টাকা দরকার, টাকার জন্য ক্ষমতা দরকার। এই যে হয়েছে না, যে এই জন্য আপনি ইদানিং শুনেছি কয়েকজন লোক বলেছে, এটা কি, যখন পর্যন্ত এই দেশে এবং পলিটিক্সের মধ্যে এটা ইন্ডাস্ট্রি হিসেবে গণ্য করা না হবে, কারণ এখন পলিটিক্স মানে ইন্ডাস্ট্রি, ইনকামের আপনার একটা পথ। যখন পলিটিশিয়ানসে মানুষ বলছে না পলিটিক্স মানে অর্থ নয়, পলিটিক্স মানে সম্পদ নয়, পলিটিক্স মানে ক্ষমতা নয়, তখন হইতেছে আপনার দূর হবে। তার আগে হিপোক্রেসি দূর হবে না। হিপোক্রেসি দূর হতে ছেড়ে করতে হবে। অনেক ধন্যবাদ। ওকে, কর্নেল মুদাসসির, আমি এমনি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনি আমাকে বলছেন যে পশ্চিমা বিশ্বে বা অন্যান্য দেশেও প্রেসিডেন্টরা আইডিয়ালস তাদের নাই, তাদেরও মোরাল নাই, কোনো কিছু নাই। কিন্তু আপনি আর আমি যে দেশটায় আছি, এই দেশে ইলেকশন করার সময় একজন ক্যান্ডিডেট তার স্কুল জীবনে কয়বার প্রেম করছে, মদ খাইছে কিনা, গাঁজা খাইছে কিনা, মিথ্যা কথা বইলা ধরা পড়ছে কিনা, এর প্রত্যেকটা সাবজেক্টকে স্ক্রুটিনাইজ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের কথা বাদ দেন, ডোনাল্ড ট্রাম্প হি ইজ এ অ্যানিমাল অফ এ ডিফারেন্ট প্ল্যানেট, সো এটা নিয়ে কথা না বলুন। কিন্তু আপনি নিজে চিন্তা করেন, বারাক ওবামা ইউনিভার্সিটি অফ হাওয়াইতে বসে কিছু করছে কিনা, বিল ক্লিন্টন আর ইউনিভার্সিটি অফ ফায়ারভিলে কিছু করছে কিনা, এগুলো নিয়ে করে। এর অর্থ কি জানেন? আইডিয়ালস এবং মোরাল এসব সাবজেক্টে বিতর্কের ক্ষেত্রে বা সাংবাদিকরা ওপেন সোসাইটির মধ্যে তাকে স্ক্রুটিনাইজ করে যে সে মানুষ হিসাবে কতটা ভালো, কতটা খারাপ। এখন এই পশ্চিমা বিশ্বের সমাজ ব্যবস্থায় হিপোক্রেসি আছে, ভণ্ডামি আছে, কিন্তু তারপরেও তারা চায় হোয়াইট হাউস যে অকুপাই করবে সেজন্য একটা ভালো মানুষ হয়। এখন আমাদের দেশে আপনি, আমি এবং অ্যাডভোকেট মামুন কন্টিনিউয়াসলি বলতে শুনেছি, আমি জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত, আমি ক্ষমতা চাই না। হাসিনাকে বলতে শুনেছি, এবং এই হাসিনাকে বলতে শুনেছি আমি আর কিছু চাই না, আমার ক্ষমতা চাই। আমি এইসব ইলেকশন চাই না, আমি আলটিমেট ক্ষমতা চাই, আমি দেশের উন্নতি করতে চাই। এখন বাংলাদেশে আমি আর আপনি বলতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থা পারফেক্ট না, আমি আর আপনি বলতে পারি বাবারা পারফেক্ট নাই, কিন্তু আপনি অ্যাডভোকেট মামুন একটা কথা বলছে, এই কথাটাকে কেমনে মূল্যায়ন করবেন? উনি বলছে 90% মানুষ যারা হ্যান্ড টু মাউথ, এরা তো দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজের লিডিংস এর ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই। ভূমিকা আছে 10%-এর। 10%-এর ভিতরে মাত্র 2% যারা শোষক শ্রেণী, যারা বলে আমরা ল মেকার, যাদের ক্ষমতা আছে আইন প্রণয়ন করার, আমাদের
আজকের আলোচনাটাকে আমি যদি ওই দিকে ফোকাস করি, তাইলে আপনার সামনে আসবে যে ক্যারেক্টারগুলো, ওই ক্যারেক্টারগুলোর কথা আপনার দিকে বলি। আপনার সেনা প্রধান হবে আজিজ, আপনার পুলিশ প্রধান হবে বেনজির, আপনার পুলিশের কর্মকর্তা হবে বিপ্লব সরকার, পুলিশের কর্মকর্তা হবে বিবি হারুন, এবং মন্ত্রী হবে ওবায়দুল কাদের, মন্ত্রী হবে XYZ। এখন এদের দিকে যদি আমরা তাকাই, তাইলে আমাদের এই আইডিয়ালস গুলো, হিপোক্রেসি গুলো, এদের শেখার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আপনার একটা কথা, শেষ কথাটাকে আমি যদি নোট করি, যে বাংলাদেশের মানুষ যদি এখনো আপনি যে জাপানে কিন্তু এখনো তারা কিন্তু হারাকিরি করে, কারণ তাদের মধ্যে ডিগনিটি সবচেয়ে বড় জিনিস। কেউ যদি মনে করে হ্যাভ বিন ইনসাল্টেড, আমার ডিগনিটি নষ্ট হয়েছে, সে এখনো যদি এটা অফিসিয়াল, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, হ্যাঁ। আমি যে এখনো জাপানে কিন্তু দেখেন ডিগনিটিকে এত বড় মর্যাদা দেয়। এখনো কোনো জাপানি যদি মনে করে, এখনো আছে, ল ব্যান করে দিয়েছে কিন্তু গ্রামে গঞ্জে এখনো করে, এখনো জাপানিজকে যদি মনে করে, বিশেষ করে রিমোট এরিয়াতে যার মানহানি করা হয়েছে, তার ডিগনিটি হ্যাজ বিন ড্যামেজ, সে ওই পাহাড়ের উপরে গিয়ে এখনো কিন্তু সে তরোয়ার দিয়ে সামুরাইয়ের মতো হারি করে মৃত্যুবরণ। সেই জাপানের মধ্যে একটা হতে আপনার ফিয়াস্ট ন্যাশনালিস্ট জাতি, তারা কিন্তু আমেরিকানদের হাত মিলালো কে জন্য? দেশের জন্য, দেশের উন্নতির জন্য। এখনো বসে কিছু কিছু জাপানিজ এখনো বলছে ওকে নেগাতে সরে যাও, তারা তুলছে। কিন্তু দেশের স্বার্থ যেখানে আপনি ইম্পর্টেন্ট, দেশের উন্নতি যেখানে মানে সেখানে এই তো সস্তা ইমোশন যেটা হইতেছে মানুষকে ব্যবহারকে আমাদের দেশের লোকরা নিজের স্বার্থের জন্য সিদ্ধান্ত, সেটা কোনো কাজ মানে। পাকিস্তানের সাথে আমি যুদ্ধ করেছি একদম মুক্তিযোদ্ধা হিসেবে, তাদের বাহিনীর সাথে আমি তাদের ঘৃণা করি সেই সমস্ত নেতৃত্ব থেকে যারা সেই ইন্ধন জুগিয়েছিল, যারা নেতৃত্ব ছিল। আজকের পাকিস্তানের লোকজন যারা আছে, মেজরিটি অফ দেম যারা আপনি দেখেন, তারা কনভেন্ট করছে পাকিস্তানের সেই অ্যাকশনকে, সেই 71 অ্যাকশনকে। তাদের সাথে আমরা হাত পেরে আমার স্বার্থ রক্ষা করে, আমার ইন্টারেস্ট রক্ষা করে আমি যে তার সাথে রিলেশন ভালো করছি, তাদের দোষণীয়টি কোথায় আছে? এখন ইন্ডিয়া আমাদের সাথে কাঁদামিতে আমরা যুদ্ধ করেছি, সত্যি কথা। আমরা জানি ইন্ডিয়া কেন আমাদেরকে সাহায্য করেছে, মানবিক মূল্যবোধ ছিল না তা আমি জানি না, কিন্তু তাদের তো একটা বস্ত বড় স্বপ্ন ছিল আখান ভারতে, সেটা তারা অ্যাচিভ করেছে, সেটি তো মূল কারণ ছিল। আমি তো নিজে একটু সাক্ষী, আমি যে স্বাধীনতা যুদ্ধ তাদের সাথে যুদ্ধ করেছি, স্বাধীন পরে যে দেখেছি তারা কি করছে, এটা আমরা অনেক আলোচনা করেছি, পূর্বে আলোচনা করেছি। তারা এখন যে দেশটা আমাদের অস্তিত্ব বিলীন করার জন্য প্রতিনিয়ত কাজ করছে, তাদের সাথে পাকিস্তানের সাথে হাত মিলানো অনেক বেটার না? তো সেইটা তো এই যে মূর্খরা বাড়া হয়েছে, যারা দাসবৃত্ত করে, তাদের তো করবেই, কারণ তো ওই দিকে তার চিন্তা করে না। এটা গেল একটা, যে আপনার সত্যার্থ এই যেটা উক্তি করেছে মুজাহিদ ইসলাম, আমি এটা কন্ডেম করি দ্য ফুলেস্ট। কিন্তু এখন যেটা আপনি বললেন যে আপনার নেতা নেত্রীকর এই দেশের কথা বলছেন, আমি অ্যাগ্রি করি, কিন্তু আপনি যেটা বলছেন ওই দেশে, পশ্চিমা দেশে উন্নত বা শিক্ষিত সম্প্রদায় যারা আমরা বলি, তাদের একটা ক্যান্ডিডেট জন্য আপনার ন্যাশনাল পর্যায়ে যায়, সে একটা মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি হোক অথবা আপনার ক্ষমতা যে এক্সিকিউটিভ গভর্নমেন্টের জন্য, তাদের সমস্ত 14 গোষ্ঠী হিসাব নিকাশ করে ফেলে, আমি কোনো বাধা নাই, এটা নিয়ম। কিন্তু এটাও তো সত্যি কথা, ক্ষমতায় যাওয়ার পর তাদের যে প্রতিজ্ঞা রক্ষা করে না, এটা ওবামা রক্ষা করে নাই। ডিটির কথা বাদ দেন, অনেক লোকই রক্ষা নেই। দুজন একজন লোক, যেমন আপনি যদি ক্যানেডির কথা বলেন, আব্রাহাম লিঙ্কন, ওয়াশিংটনের কথা বলেন, জেফারসন, তাদের কথা আলাদা, তারা আদর্শ। আপনি জানেন এখন বের হচ্ছে যেটা জেফকে পিছনে, অ্যাসিস্ট্যান্টের পিছনে ওই মুসাদ্দের হাত ছিল, এটা এখন ডিক্লাসিফাইড হয়ে গেছে। কিন্তু ওই ধরনের লোক আছে, কিন্তু তারপরে অন্য লোক ডিটির মতো কম মাত্রার লোক এদেশে আছে। আর আমাদের দেশের কথা বললেন, আমি বলি, আপনি শেষ করি একটু, আমাদের দেশের কথা আপনি আসছেন তো, ইয়েস ইউ রাইট, আমাদের দায়ী করবো নেতাদেরকে। সত্যি কথা 90% লোক আমি ইসের সাথে একমত, অ্যাডভোকেট মান্নার সাথে একমত, মামুনের সাথে একমত, যে আপনি ঠিকই বলেছেন 90% লোক সরল সোজা। কিন্তু আপনাকে একটা উদাহরণ দিই, আমি যখন কাঁচা বাজারে যাই, আমি যখন মাছ কিনি, আমি যখন সোজা হয়ে যাই, ভাই আমার দেখার সময় নেই, তুমি মাছটা ভালো দাও, এই মাছটা কিনে যখন বাজারে যখন দেখছে মাছটা পচা, আমি যখন একটা কুমড়াটা কিনে নিয়ে যাই, সে কুমড়া যখন গিয়ে দেখি কুমড়ার ভিতরে আপনার কেমিক্যাল মিশন আছে, আমটার ভিতরে কেমিক্যাল মিশন আছে, ওইটা তো ওই নেতাটা তাকে হাতি দিয়ে শিখিয়ে দিয়ে যায় নাই, হাসিনা তো শিখায়নি তারে, শুধু নিজে করছে। কেন করছে? এটা আমাদের অস্থি মজ্জা, এটা আসছি নেতাদের কাছ থেকে, সত্যি কথা। কিন্তু আমার কেন যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষকে ধোকা দেওয়া,
অন্তর একটা কথার ভিতর একটা কথা। আমি আরেকটা কাহিনী বলি আপনাকে। আমরা সবাই ছোট করে চেষ্টা করি মানুষকে আমাদের স্বার্থমতো সাহায্য করার জন্য। আমি খুঁজে বেড়াই মাঝে মধ্যে আমার জাকাত বা ফিতরা দেওয়ার জন্য, অথবা আপনার কি বলে সাদেকা দেওয়ার জন্য। মসজিদে একদম বলি, আমি জুম্মার নামাজ থেকে ফিরে আসছি, আসার পরে রিক্সা একটা চললাম, রিক্সাওয়ালা ইয়াং ছেলে, আমার অভ্যাস হচ্ছে রিক্সাওয়ালা দোকানদার সাথে কথা বলা, খুঁটে খুঁটে জিজ্ঞেস কর, গেলে আমি সবসময় করি। কথা বলতে সে বললো যে স্যার আমার মা অসুস্থ। কি হয়েছে? মার চোখের আপনার অপারেশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু টাকা লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে? বললো একটা আমার 25,000-30,000 টাকা। আচ্ছা আচ্ছা, কোথায় ভর্তি হয়েছে? বলতে পারে না। কোন হাসপাতালে বলো? বলতে পারে না। আবার তার কথা ভ্রমণ দেখে তো আমার মনে হয় যে লোকটা সত্যি কথা বলে নাই। তা আমি যে দেখো আমি একটা হাসপাতাল চালাই, চোখে ভর্তি হলে কি কথা খুঁটে জিজ্ঞেস করে দেখেন, পুরো বুঝে গেল মিথ্যা। পরে আবার বলছে সরি স্যার মাফ করে দেন, লোকজন ধরলো তাকে। তো এটা তো তাকে হাসিনে তাকে শিখিয়ে দেওয়া যায় নাই, এটা তো আপনার ওই আমি খুশি শিখিয়ে দেওয়া যায় নাই। তো এটা হতে পারে আমরা উপরের দিকে তাকাই, উপর দিকে তাকে আমরা ওইটার মধ্যে ঢুকে যাই। আজকে যদি আপনি সত্য কথা বলছেন, আজকে যদি হাসিনা বলেন, আপনার হইতেছে তারেক জিয়া বলেন, অন্য তাদের বলছে না রে সত্যবাদী, তারা মিথ্যা কথা বলে না, সত্য কথা, এটা ইনফ্লুয়েন্স হতো আমাকে, এটা সত্যি কথা। কিন্তু আমার কেন যেন মনে হয় জাতিগতভাবে চারিত্রিকভাবে আমাদের কিছু দুর্বলতা রয়ে গেছে, সেইটা আমার কিছু দূর করার জন্য আমার দরকার শিক্ষা। আমাদের ছোটকাল থেকে বহুবিভাগ শিক্ষা, স্কুল কলেজ শিক্ষা, সেটি আমার দূর করা আমার মনে উপায়। আর কি উপায়? ওকে, আমি আপনার কাছে সাথে বিতর্ক করব না, কিন্তু কয়েকটা বিষয় আপনাকে আমি এমনি বলি। আপনি বলছেন বারাক ওবামা, উইলিয়াম জেফারসন ক্লিন্টন, জর্জ ওয়াকার বুশ, এরা প্রেসিডেন্ট হওয়ার পরেও নীতিগতভাবে তারা কম্প্রোমাইজ করছে, তাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। এখন আপনাকে আমি বলি, তারা রাষ্ট্রযন্ত্রের সাথে কম্প্রোমাইজ করছে ডিউ টু দ্য প্রোটোকল অফ দেয়ার গভর্নমেন্ট। তাদেরকে কংগ্রেসের ভিতর দিয়ে যেতে হয়, সিনেটের ভিতর দিয়ে যেতে হয়, তারপরে আইজি বলতে একটা ডিপার্টমেন্ট আছে তাদের গভর্নমেন্টের মধ্যে, ইন্সপেক্টর জেনারেল, প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে যেতে হয়। আপনাকে আমি উদাহরণ দেই, বারাক ওবামা যখন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট নিয়ে উনি এই আইনটা পাস করাতে গেলেন, হি কুড হ্যাভ সাইন দ্যাট বিল উইথ হিজ এক্সিকিউটিভ প্রিভিলেজ, কিন্তু এটা সে করে নাই। কম্প্রোমাইজ করতে হয়েছে। এখন আমি আর আপনি কিন্তু ওইটা নিয়ে বিতর্ক করছি না, আমি আর আপনি বিতর্ক করছি ব্যক্তি বারাক ওবামা ব্যক্তি জীবনে কোনো হিপোক্রেটিক্যাল কোনো কিছু করছে কিনা। যেমন সে ফাদার্স ডেতে বলছে যে প্রত্যেকটা বাবার এই দায়িত্ব হওয়া উচিত, বারাক ওবামা ওই দায়িত্বগুলো পালন করছে। কারণ মিশেল ওবামা পরবর্তী সময় মাদার্স ডেতে বলছে বারাক ইজ দ্য নাম্বার ওয়ান ফাদার ইন হার আইস। আবার মাদার্স ডেতে বারাক ওবামা ঠিক সেম কথা বলছে, ইন মাই ভিউজ মিশেল ওবামা ইজ দ্য বেস্ট মাদার। এখন আমি বাংলাদেশের ক্ষেত্রে আমি যে উদাহরণটা দেই, আমি আর আপনি যে কথাটা আপনি বলছেন যে জেএফকে অ্যাসাসিনেশনে মোসাদ জড়িত ছিল, আপনি অনেক দেরিতে বলছেন। ওই অ্যাসাসিনেশনের সাথে লিন্ডন জনসন এবং আমেরিকান ডিপ স্টেট জড়িত ছিল, তো এগুলো আমরা জানি। কিন্তু আমি বাংলাদেশের শুরু থেকে যদি আমি বলি, তাজউদ্দিন, মনসুর আলী, নজরুল ইসলাম, কামরুজ্জামান, চারটাই ছিল দেশদ্রোহী কুত্তার বাচ্চা এবং নপুংসক। ওদেরকে হাজতে মারছে, ওদেরকে ছিল স্লটার করা কুষ্টিয়াতে। এখন আমি আর আপনি বলবো, এই কমেন্টের মধ্যে অনেকে বলে জেকব মিল্টন ভদ্র কথা কয় না। আরে ভাই, আমি ভদ্রতা দেখানোর ধারে কাছে না। কর্নেল মুদাসসিরও ভদ্র, অ্যাডভোকেট মামুনও ভদ্র, ওনারা দুজন ভদ্র থাকুক, আমার ভদ্রতার দরকার নাই। কিন্তু আমি যে কথাটা বলি, আমি বাংলাদেশের সরকার প্রধানও হব না ভাই, আমি এমপিও হব না, তো আমার ভদ্রতার দরকার নাই। আমার কেউ কপি করুক, আমি এটা চাইও না। আমি চাই লোকজন কর্নেল মুদাসসিরকে ফলো করুক, আমি চাই লোকজন অ্যাডভোকেট মামুনকে ফলো করুক, কারণ তারা আইডিয়ালস। এখন বাংলাদেশে মুজিবকে দিয়ে আইডিয়ালস হয় নাই, মোহাম্মদুল্লাহরে দিয়ে আইডিয়ালস হয় নাই, খন্দকার মোস্তাকরে দিয়ে হয় নাই, আমি তাদের ধারে কাছেও আর যাব না। আমরা যদি 90-এর দশক থেকে আমরা চিন্তা করতে থাকি আজ অবধি, এর 80-র দশক থেকে আজ অবধি, আমাদের বাংলাদেশের স্কুল গোয়িং একটা ছেলে বা মেয়ে, তারা কাকে আইডিয়ালস বানাবে? বেনজিরকে, আজিজকে, শফিককে,
হারুনকে, হাসিনাকে, বেগম জিয়াকে, তারেক রহমানকে, আমির খসরু মাহমুদকে কাকে বানাবে? আপনি বলছেন একটা রিকশাওয়ালা আপনার সাথে মিথ্যা কথা বলছে। রিকশাওয়ালা যখন আপনার সাথে দেখা করছে, রিকশাওয়ালা অন্য 10 জনের মতো চিন্তা করছে এইবারও একটা ঘুষখোর ধানমন্ডিতে বাড়ি আছে, ও টাকা চুরি করে ধনী হয়েছে, ওর কাছ থেকে আমি কয়টা টাকা যদি মাইরা নিতে পারি অসুবিধা কি? হাসিনা মারে, হাসিনার সেক্রেটারি যদি 400 কোটি টাকার মালিক হয়, আমি না হয় এই বেটার কাছ থেকে 30,000 আমার মায়ের অপারেশনের কথা বইলা নিয়ে নিলাম। এটা ছিল তাই, কারণ তারা এভাবে শিখতে শিখতে আসছে। আমি এগেইন আবার বলি, আপনি যা বলছেন সঠিক কথা, আমি আপনার সাথে বিতর্কে যাচ্ছি না, কোনো জাস্টিফাইও করছি না, কিন্তু একটা কথা বলি, ওই যে মাছের মাথা পচে আপনারা বলছেন না, এই কথাটা প্রথম বলছে কে জানেন? মাছের মাথা থেকে প্রথম, এটা কিন্তু কোনো সায়েন্টিস্ট বাংলাদেশিদের শিখায় নাই, এটা বলছে কারা জানেন? হিন্দু শাস্ত্রের ভেদা ব্যাখ্যা করতে গিয়ে সীতানাথ বসাক প্রথম কইছে মাছের মাথার থেকে প্রথম পচে। আমরা ওই গোলালু এখনো ওই ভেদা আর সীতানাথকে লইয়া বসে রইছি। আমরা এখনো আসি নাই যে আমাদের দেশ যারা চালায় তাদের ইনফ্লুয়েন্সটা এমন পর্যায়ে যায়, একটা ছোট্ট ছেলে পিস্তল লইয়া খেলে আর বলে আমি খুন করলে হাসিনার কাছে জায়গা পাবো। একটা ছাত্র স্কুলে গিয়া বলে আমি 10টা খুন করলে বিএনপি চান্দাবাজ হব, পরবর্তীতে আমি বিএনপির গোরখত কাব্বাস হব। এখন কেউ তো এই কথাটা বলে না যে আমি ভালো করে লেখাপড়া করব এবং আমি সলিমুল্লাহ খান হব। কেউ তো এই কথা বলে না আমি প্রফেসর আলী আহসান হব। কেউ তো এই কথা বলে না আমি কবি আল মাহমুদ হব। কারণ কেন বলে না জানেন? কারণ এরা তো আইন প্রণেতা না, এরা তো সমাজকে ইনফ্লুয়েন্স করতে পারছে না, তাদেরকে করতে দিচ্ছে না। আর কারা ইনফ্লুয়েন্স করছে? জাফর ইকবাল। কারা ইনফ্লুয়েন্স করছে? নির্মলেন্দু গুণ। কারা ইনফ্লুয়েন্স করছে? এই মুজাহিদুল ইসলাম সেলিম। আপনি দেখেন বিএনপির একজন নেতা, আমি এবার মামুন ভাই আপনার কাছে যাব ভাই, আমি কর্নেল মুদাসসির $1,000,000 কথাবার্তাগুলো বলছে, প্রত্যেকটা কথা $1,000,000 মূল্যবান, কিন্তু আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কি ওই 95% দিকে আমরা বলবো যে এরা তো ভণ্ডামি শিখছে, এদেরকে তো হাসিনা শিখায়া যায় নাই। হাসিনা একটা রিকশাওয়ালারে শিখা নাই, কিন্তু হাসিনা তার সেক্রেটারিরে শিখাইছে কি করে 400 কোটি টাকার মালিক হওয়া যায়। হাসিনা ডিবির হারুনকে ডাইকা বুঝাইছে তুমি 25টা মার্ডার করো, আমার কাছে আসো, আমারে ঘুষের 75% দাও, তারপরে তুমি 25% খাও। হাসিনা এটা শিখায়া গেছে। এখন হারুনের লগে যদি আবার আব্দুল বা করিমন সরিমনরা চাকর বাকরেরা তার কাছ থেকে চুরি করে, ভাই এটা আসছে তো হাসিনার থেকে। মামুন ভাই, এই প্রেক্ষাপটে আপনি কর্নেল মুদাসসিরের কথা শুনছেন, আমার ব্যাখ্যা শুনছেন, এবার আপনি যদি এই বিষয়টার উপরে কিছু বলেন, কারণ এই বিষয়টাকে আমি ক্লোজ করে পরবর্তী বিষয়ে যেতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। একটা কথা হচ্ছে যে একটা দেশে দীর্ঘদিনের যখন নাকি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যখন নাকি স্বাধীনতা অর্জন করে, এটার সাথে সাথে কিন্তু কালচার রেভলিউশনও দরকার। একটা রাষ্ট্র যখন হয় তার শিক্ষানীতি হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো যেখানে শিক্ষানীতির সাথে আবার দেখা যায় যে বিচার বহির্ভূত কিংবা বিচার বিভাগ হত্যাকাণ্ড যাই হোক না কেন, এগুলো সব মাপ পেয়ে যায়। হ্যাঁ, তো যখন নাকি একটা সমাজে বিচার থাকে না, আইনের শাসন, রুল অফ ল থাকে না, ইন্ডিপেন্ডেন্ট অফ জাস্টিস থাকে না, এটা আমি প্রগতিশীল বামপন্থী বলছি না, এটা পশ্চিমা দেশেও ওয়েলফেয়ার স্টেটেও অ্যাটলিস্ট এটা আছে, আইনের শাসনটা আছে। সে প্রেসিডেন্ট হোক না যাই হোক, তার ভিতরে মামলা করা যায়। এখন যখন নাকি দেখে যে এক্সাম্পল গুলো এটা আছে যে অন্যায় করলে অন্যায় পার পেয়ে যায়। এখন যেই বাবা নিজে লুচ্চামি করে, ঘুষ খায়, তার ছেলেকে সে শাসন করে ঠিকই, কিন্তু সন্তান কিন্তু বাবাকে কিংবা বড় ভাইকে ঘৃণা করে। তো আমাদের নেতারা মাঠে যা বলে বাস্তবে তা করার, যেটা আপনি বলেছেন হিপোক্রেসি। তো হিপোক্রেসি হলো একটি মানসিক রোগ না, এটা একটা সিস্টেম হয়ে গেছে। মানুষকে ধোকা দেওয়া, নির্বাচনের আগে যা বলে ক্ষমতায় গেলে উল্টাটা করে, আর ক্ষমতায় যে খুন খারাপি লুটতর করে বিরোধী দলের নাম লেখাইলে সে বিপ্লবী হয়ে যায়, তার অতীত সব মুছে যায়। গত 54 বছরে যতগুলো মন্ত্রী, এমপি, সেক্রেটারি হয়েছে তার 90% আপনি দেখবেন তাদের যদি বিচার করেন সব চোর। আগামী নির্বাচনে যদি একটা ক্রাইটেরিয়া করেন
যে শুধু ঋণ খেলাপি না, যেসব চুরি টুরি করছে তাদেরকে 10 বছর কোনো রাজনৈতিক দল করা যাবে না, নির্বাচনে তো দূরের কথা। আর যেসব দলগুলো এগুলো হারবার করছে সেই দলগুলোর উপরে স্যাংশন লাগান, তাইলে তো ব্যাপারটা হয়ে যাবে। এখন যে মাফিয়াতান্ত্রিক নির্বাচন হচ্ছে, মার্কা কেনা বেচা নির্বাচনের কথা বলতেছে, পিআর এর কথা বলতেছে, ভারতের নির্দেশে। পিআর মানে কি? মার্কা, মানুষকে চিনবে না, হ্যাঁ, দলের নাম কিংবা মার্কার নাম, যে যত টাকা দিবে প্রচার করবে। প্রচার যে ব্র্যান্ড আছে না, আদিদাস ব্র্যান্ড, আদিদাসের চেয়ে অনেক ভালো হয়তো কোন জিনিস পণ্য বানাইতে পারে, কিন্তু তার তো সুনাম নাই, পরিচয় নাই। এখন প্রশ্নটা হচ্ছে, এখন জ্যাকব মিল্টন ভাই, আপনার যে অনুষ্ঠানটা অনেকেই শুনে, এরকম অনুষ্ঠান তো আরো অনেকেই দেয়। তারা যেই কথাগুলো বলে, আপনি যে কথাগুলো, আপনি তো বলেন যে আপনি বাংলাদেশের দালাল, আপনার কোনো অ্যাম্বিশন নাই, কিন্তু তারা তো একটা দলকে রিপ্রেজেন্ট করে, তারা তো একটা দলকে বলে। তো সেই কারণে আজকে যেটা দরকার আমাদের, যে একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যে আমাদের যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান উত্তর যে একটা সেমি বিপ্লব হয়েছে, সেই অর্জনটাকে আজকে বেহাত হতে বসে গেছে এই জেনারেল ওয়াকারের মতো বিশ্বাসঘাতক বেঈমান পাচাটা গোলাম। এবং এই জেনারেলরা কিন্তু হত্যা করছে। আজই যে কথা আপনি বলেছেন, এখন যতগুলো নির্বাচন হয়েছে, কোন নির্বাচনেই জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন হওয়ার সুযোগ নাই। তারা যে কোনো একটা খুনিকে বেছে নিবে। এখন গরিব মানুষ খেতে পায় না বলে এই তোর 5টা ভোট আছে, 500 টাকা দিব কিংবা 5000 টাকা দিব, মেনে নেয়। এখন ব্যাপারটা এই জায়গায়। ইভেন খালেদা জিয়া নিজে পাবলিক মিটিংয়ে বলছেন, নিজে শুনেছি, সে বলছে টাকা নেবেন, ভোট দেবেন না। এইটাও তো অসততা, সেটা বলবে কেন? এখন জিয়াউর রহমানের যে ব্যক্তি সততা আমরা দেখেছি, সেটা একটা নদী। এখন কিন্তু তার মানে এই নয় যে উনি রাজনৈতিক সততা দেখাইতে গেছে। তো উনি তো বলছে আমি আসননি, আমি ফিরে যাব, বিশেষ অবস্থায় আসছি। শুনি কথা রাখেন নাই। উনি কি করলেন? মুস্তাক সাহেবও আসলেন না, মুস্তাক সাহেবের পাবলিক মিটিং এ সেই জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের মতো বলতে মিটিং এ হত্যা করছে। বাংলাদেশের জালিয়ানাবাগ প্রথম হয়েছে, 15-16 জন মারছে, বহুত আহত হয়েছে। এখানে কি করছে? সে আওয়ামী লীগ গুন্ডা, আমি জানি এগুলো ঘটনাগুলো, জয়েন্ট ভেঞ্চার, আজ পর্যন্ত কথা বলে না। কাজে এই মুস্তাকের নেতৃত্বে 15 আগস্ট হয়েছিল, মাইনাস শেখ মুজিব সবাই মেনে নিছিল। কিন্তু ওইটাকে পরবর্তী দেখলো খালেদ মোশাররফ, জিয়াউর রহমান, এরশাদ রহমান, সব বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ হয়ে গেছে। কারণ সবাই মনে করে একবার জেনারেল হইলেই আমি কুদেতা করব, আমি মইনের মতো হব। তো এখন এই যে কিছু জেনারেলরা যেসব করছে, এই জন্য সাধারণ সৈনিক আমরা দায়ী করবো? মোটেই না। কাজে আমাদের টার্নিং পয়েন্ট হলো 3রা আগস্টের। যে কারণে অনেকে বলতে পারে যে হ্যাঁ, মানে জাতিসংঘের ব্যবহারটা করছে, জাতিসংঘে বলছে ডিমিশনে দিব না, কিন্তু তারপরে বলবো সাধারণ জনগণের প্রতি সিম্প্যাথি ছিল বলেই 3রা আগস্ট যে আপনি বলবো ছাত্র শ্রমিক সৈনিক যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে যে সেই দিবসটাকে যদি আমরা বলি ছাত্র শ্রমিক সৈনিক সংহতি দিবস, তাইলে বলা যায় যে ওয়াকারকে চ্যালেঞ্জ করা যায় যে ওয়াকার নতুন করে ষড়যন্ত্র করতেছে, বাসচন্দ্র করার জন্য বলতেছে, সেটা যেন মানে আমরা যেন বিপ্লবকে ব্যাহত না দেই। আজকে মুদাসসির সাহেবকে আমি বলবো, আজকে আমাদের হাসনাত সাহেব যে আছে, ব্রিগেডিয়ার হাসনাত যে দেখেন যে ওনাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এখনো আর্মির কিছু সৎ লোক আছে, এখনো কিছু রাজনীতিবিদ সৎ লোক আছে যারা মাওলানা ভাসানীকে স্মরণ করে, শেরে বাংলা ফজলকে স্মরণ করে, আছে, অবশ্যই আছে। এখানে আপনার খাজা নাজিমউদ্দিনের ছাড়াও আপনার সারসেলিয়া আহমদের কথা মনে করে, সিরাজ দৌলাকে স্মরণ করে। কাজেই আজকে আমাদের যেই রাজনৈতিক যে পরিমণ্ডল, সেখানে সততার অভাব। এই কারণেই আপনি যেটা বলছেন, হিপোক্রেসি মুক্ত একটি রাজনৈতিক ব্যবস্থা যদি না হয়, স্বাধীন বিচার ব্যবস্থা যদি না হয়, তাহলে একের দিকে আমরা মুক্ত হতে পারবো না। এটাই আজকে আমার মূল কথা। ধন্যবাদ। শোয়ের আমরা শেষ প্রান্তে, কর্নেল মুদাসসির আপনাকে যেতে হবে, তারপরে আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা একটু আমাদের 2-3টা প্রশ্নের উত্তর আলোচনা করব সাবজেক্ট নিয়ে। প্লিজ আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। প্রথম প্রশ্নটা হলো, এই মুহূর্তে হাসিনা দেশ চালাচ্ছে না, কিন্তু হাসিনার এক্সাম্পলটা দিচ্ছি। হাসিনা বলছে আমি ভোট চুরি করি না, অথচ সে ভোট চুরি করছে। হাসিনা বলছে আমি গুম খুন করি না, অথচ সে গুম খুন করছে। এখন বিএনপি সরকার চালাচ্ছে না, বিএনপি বলছে আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন করি না, অথচ গুম খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি became the principle of their political party। এটা গেল আপনি বিএনপি সম্পর্কে। এই মুহূর্তে বিএনপি সরকারের না থেকে যে কাজগুলো করছে, আপনার কি মনে হয় এটা সরকারের ব্যর্থতার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতার জন্য, না বিএনপির ব্যাকআপ আছে ক্যান্টনমেন্ট থেকে, সেনাপ্রধান
মীর জাফর তাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং তাদের ইন্ডিয়ান সাপোর্ট আছে। আপনার কি মনে হয় বিএনপি সরকার গঠন না করেও কেন এতগুলো উদ্যোক্ত দেখিয়ে চান্দাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করার সাহস পাচ্ছে? কর্নেল মুদাসসির, আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, আমার মনে হয় দুটোই এর জন্য দায়ী। আমার মনে হয় একটা হচ্ছে তো তাদের ডেফিনেটলি সাপোর্ট আছে, উপরের থেকে সাপোর্ট আছে, আপনার হয়তো প্রশাসন থেকে সাপোর্ট আছে, সামরিক বাহিনীর সাপোর্ট আছে, এটা সত্যি কথা, এটা একটা ডেফিনেটলি সত্য কথা। আর আরেকটা যেটা বললেন, আপনি দুটো কারণ বলছেন তো, একটা হচ্ছে সুপার সাপোর্ট, আর একটা হচ্ছে আপনার বর্তমান সরকারের দুর্বলতা আছে। এবং তারা ওপারে থেকে কেন সাপোর্ট পাচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না, ক্যান্টনমেন্ট থেকে কেন সাপোর্ট এটা বলার অপেক্ষা না, কারণ দুজনের ইন্টারেস্ট আছে, দুপারে ইন্টারেস্ট আছে, সেই জন্য তারা রাখছে। আর বিএনপির ব্যাপারটা হচ্ছে তারা যে সত্যি করে দেশের চিন্তা কথা করতো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতো, তাহলে তারা হয়তো চেতনা। আমি বারবার অনেকের সাথে সরাসরি কথা বলেছি, আমি লিখিতভাবে বলেছি, আপনি হয়তো খেয়াল অনেক লেখিতে বলেছি, আর কত 50টা বছর তো আপনারা খেলেন, আপনাদের যা যা একটা মানুষের জীবনের আপনার যত আমোদ ফুর্তি পাওয়ার কথা, ঐশ্বর্য ধন সময় তো পেলেন, এবার একটু তোবা করে বলেন যে দেশের জন্য কাজ করে, কিন্তু করবে না এই জন্য যে ওইটা যারা হইতেছে আপনার লোভী যারা আর কি, যারা যেটা মুনাফিক যারা, তাদের চাওয়ার কোনো শেষ নাই। তো সুতরাং হইতে মৃত্যু কাক পর্যন্ত তার চাও, যেমন আপনার কোরআন শুনে আবার ফিরেতে আল্লাহ তাআলা যে বলছে আল্লাহকু মুত্তাকা সুরুহাত্তু জুতুল মাকাবেন, তোমরা কবরে যাওয়ার পর্যন্ত সম্পদ নিয়ে তোমরা চেষ্টা করে যাও সম্পদ জোগাড় করার জন্য। এদারা কবরে যাওয়ার পর্যন্ত সম্পদ ক্ষমাদের চেষ্টা করে, তাদের ইতিমধ্যে অস্থিমজ্জা পারবে না, এটা একটা কোন। আরেকটা হচ্ছে আমি বললাম আপনার 2 নম্বর যেটা আপনি বলেছেন, সরকারের দুর্বলতা অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি ব্যক্তিগত চিঠি লিখেছি ডক্টর ইউনূসের কাছে, আপনার আরেকজনের মাধ্যমে লিখেছি, আমি এটা বলছি যে আপনি কিন্তু নাচতে গিয়ে ঘুমটা দিতে পারবেন না। আপনি সরকার প্রধান হিসেবে আপনি এর আগে ছিলেন, নোবেল প্রাইজ, ভালো কথা, আপনি শান্তির প্রতীক, শান্তির জন্য আপনি নোবেল প্রাইজ পেয়েছেন। আপনার এখানে যারা আছে তারা কেউ হইতেছে আগে এয়ারপ্রেসিডেন্ট ছিল না, পুলিশও ছিল না, ডান্ডাবাজি তারা করে, ভালো কথা। কিন্তু এই দেশ শাসন করতে হলে আপনার কতগুলি জিনিসগুলো আপনার বাস্তবতা স্বীকার করতে হবে। আমি সেনাবাহিনী সিনেমারই কথা বলছি না, আমরা হইতেছে শক্তের ভক্ত নরমের জন। আপনি দেখেন, সত্যি কথা বলি, আপনি একটা যখন মার্শালও থাকে দেশে, তখন কিন্তু আপনি দেখেন রাস্তাঘাটের অবস্থা, চুরি চামারি বন্ধ হয়ে যায়, এমনকি রাস্তাঘাটে ময়লাও থাকে না। এখন আমরা বলি ক্যান্টনমেন্ট ঢুকলে দেখেন কত পরিষ্কার, লেনও চেঞ্জ করে নাকি, হন তো দূরের কথা, ওভারসিট তো করেই না। তো এটা হচ্ছে এনফোর্সমেন্টের জন্য, কারণ তারা জানে যে এইখানে ধরা পড়লে রক্ষা নাই। বাইরে একই অবস্থা। এখন এই দেশের মানুষ এবং আপনার পলিটিক্যাল পার্টি বুঝেই নিয়েছে, ধরে নিয়েছে এই সরকার কখনো কঠোর হতে পারবে না। আপনি বলে দিয়েছেন আপনার পুলিশ কখনো হাতি নিয়ে ডিউটিতে যেতে পারবে না, এক্সেপ্ট অপারেশন ছাড়া। এই দেশের মানুষ সেটাতে সম্মান প্রদর্শন করে না। আপনার শয়তানরা, চোররা, সন্ত্রাসবাদী সম্মান করবে না। সন্ত্রাসবাদী কেন বেড়ে গেছে? বিএনপি কেন হয়তো ক্ষমতা, কারণ তারা জানে এই সরকার কঠোর হবে না। এবং সরকার মানে আমরা তো সৈনিকের জন্য আসছি, আমরা চিরছি, কিন্তু কথা হচ্ছে আপনি তো দায়িত্ব নিয়েছেন একটা। আপনি যদি এখানে যে বলেন যে না ভাই আমি পারি নাই কারণ আমি তো শক্ত হতে পারবো না, এটা কোনো এক্সকিউজ না আপনার জন্য। ইউ আর এ ফেইলার ইন দ্যাট কেস। আপনি যখন সরকারে আসছে, আপনার যে ক্ষমতাটা, ইট হ্যাজ টু বি ইউটিলাইজড টু দ্য ফুলেস্ট ফর দ্য প্রোটেকশন অফ দ্য কান্ট্রি, ফর দ্য প্রোটেকশন অফ দ্য পিপল। আপনি কঠোর হতে হবে, কঠোর হতে পারেন নাই, এই জন্য আপনি করতে পারছেন না। তো দুটো কারণেই এতে ব্যর্থতা হচ্ছে। যেই কারণে ক্ষমতা যাওয়ার আগে বিএনপি ক্ষমতা চলে গেছে, এটা কে না জানে। আমাকে আপনি সেদিকে আজকে বলি, আমার জামাই বলতে তার ঘনিষ্ঠ বন্ধু আছে, তার আবার ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইশরাক। খোকাকে আমি খুব ভালো করে চিনি, মারা গেছে আমি বলতে চাই না। আমি তো আপনি একটা প্রতিষ্ঠানতে ছিলাম, আপনি জানেন যে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কাজ করেছি চিফ এক্সিকিউটিভের সাথে। আমরা এইসব যারা পলিটিক্যাল নেতা আছে প্রত্যেককে আমি আমার নখদর্পণে সবার কে কত টাকা কিভাবে বানিয়েছে। সে আমার জামাই বললো, বাবা ও আমাকে খবর দিল ইশরাক তাকে বলছে একটা গাড়ি কিনছে, মার্সিডিজ লেটেস্ট মডেল, আমি তো বুঝি না কি একটা নাম বললো, 8 কোটি টাকা দামের। কিছুদিন আগে কিনেছে সে, তার ফ্লিটে নাকি 5-7টা গাড়ি আছে।
তা আমি এসে গেছি, তুমি যে সততা কথা বলো, তুমি যে তোমার এই সিটি কর্পোরেশন দখল করে দিয়ে বলে দিচ্ছিল 15, আমার ওই দেশে নেতা যদি বলে দেয় 15 মিনিটের মধ্যে সেক্রেটারি সবকে বের করে দখল করতে পারবো, তো তুই ওই 15 বছরের মধ্যে এই কাজটা করিস না কেন? আর তুমি বাবা, এই যে তোমার হইতেছে বাবার কি সম্পদ হয়েছে, কি ইনকাম ছিল তার বাবা, তোমার ফিটে মানে 4-5টা গাড়ি, মার্সিডিজ তোমার গাড়ি, তোমার কাছে পোস্ট, তোমার কাছে কি বলে BMW তোমার লেটেস্ট মডেলের, তোর গাড়িতে তো হইতেছে 40-50 কোটি টাকা, কোথা থেকে পেলে টাকাটা? এগুলো কেমন করতে পারছে? এন্ড ইউ টক অফ সততা। তো এই যে করাপশন যারা করছে তাদেরকে ধরে না কেন এই গভর্নমেন্ট? শস্যের মধ্যে ভূত। আমি বেগম খালেদাকে বলছি, তারিখ হয়তো শুনতেছে, তারিখও জন জানুক, আমি বেগম খালেদাকে বলছিলাম আপনার আত্মীয় স্বজন, আপনার পার্টির লোকজন তাদেরকে আগে ধরেন আপনি। সে বলেছে যে আপনি শুধু আমার পার্টি, প্রথমেই শুনতো আপনি শুধু আমার পার্টি দেখেন। আমি খোলাখুলি বলছি আপনাকে, অন্য পার্টি তো করে, কিন্তু আমি শেষ করি, সোর্সের মধ্যে ভূত থাকলে কেমনে আপনার পার্টি বিদেশে তাদেরকে ধরেন। সেই জন্য আমি বলতেছি সরকার প্রধানের কাছে, আপনি ডক্টর ইউনূসকে, এখন সময় তাদের বেশি না, হয়তো এখনো সময় আছে, আপনি শক্তভাবে রেইনটা ধরেন। You should not go out with the excuse that I could not do it because আমার সেই করার আমার ম্যান্ডেট ছিল। You have the mandate. পলিটিক্যাল পার্টি আপনাকে ম্যান্ডেট দেয় নাই, ম্যান্ডেট দেশে ছাত্র জনতা, এই দেশে আপনার জনগণ আপনাদের দেশে, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার। আপনি শক্তবদ্ধ কলস পেয়ে যাবেন, যে যেখানে আপনার কাছে শক্ত হয়েছে দরকার, হু মেবি হি মেবি এনিবডি, তারা আজকে পার বেছে করছে এই কারণে যাতে আপনি নরম, আপনি দেখিয়েছে আপনি শক্ত হতে পারেন না, এইটাই কারণ। ওকে, আপনাকে আরো একটা কথা, আপনি প্রসঙ্গটা টেনেছেন, আমি না টেনে পারলাম না। F7 জেট ক্রাশে জিয়াউর রহমান সাহেবের কাজিনের মেয়ে মারা গেছে ওখানে, এখন মেহরিন চৌধুরী। ওকে, মেহরিন চৌধুরী মারা গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, খুব প্রশংসা করে অনেক সাংবাদিকরা বলেছে যে জিয়াউর রহমান সে নিজেই শুধু সৎ ছিলেন না, তার পরিবারটাও হইছে তার নিজের পরিবার, তার বাপ দাদার পরিবার, একটা ক্লাসি পরিবার, একটা আইডিয়ালস নিয়ে তারা বড় হয়েছে, তাদের ভিতরে মোরালিটি কাজ করে, তারা বিএনপির রাজনীতির ধারে কাছেও পাড়া দেয় নাই। কিন্তু বেগম জিয়ার পরিবারের যে পিসি ক্যাট থেকে, মিউ ক্যাট থেকে শুরু করে কুত্তা, গরু, ছাগল পর্যন্ত সরকারের বিভিন্ন ব্যবস্থাপনায় বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করছে তখন দুর্নীতিতে ভরপুর ছিল, এবং বেগম জিয়ার প্রশ্রয় মোসাদ্দেক ফালু কয়েকশো মিলিয়ন ডলারের মালিক হয়েছে, গোরখদক আব্বাস অর্ধেক শাহজাহানপুরের মালিক হয়েছে, এবং মোসাদ্দেক ফালুর আপন ভাই নুরু কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন আমরা শুধু বলি জিয়াউর রহমান খুব ভালো মানুষ ছিলেন, হ্যাঁ ভালো মানুষ ছিলেন, তার নিজের বাপ, চাচা, ফুফু এরাও ভালো মানুষ ছিলেন। আপনার কি, আপনি সাবজেক্টটা কি এভাবে বলতে পারেন যে জিয়া পরিবার ছিল দুর্নীতি মুক্ত একটা পরিবার, কিন্তু জিয়াউর রহমানের বিপর্যয়ের পরে দুর্নীতিতে ভরপুর একটা পরিবার বিএনপির রাজনীতিটাকে ধূলিসাৎ করেছে, গুবা খায়া দিছে? আমি যদি এভাবে বলি, আপনি আমার এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই, এটা তো অস্বীকার করে কোনো বাস্তব ব্যাপারটা পুরো দেশের মানুষ জানে, আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কি কারণ আছে? আমার কথা হচ্ছে, আপনি যখন একটা লোককে যখন সৎ বলে, সে যেই হোক না কেন, তার ট্র্যাক রেকর্ড তো দেখতে হবে তার। আপনার আমার মিনস অফ ইনকাম কি, আমার সোর্স অফ ইনকাম কি, আমার লাইফস্টাইলটা কি, কোথা থেকে আমার টাকা আসে। পলিটিক্স করতে গেলে টাকা লাগে, আমি জানি, শুনেছি আমার পলিটিক্স, ঠিক আছে, পলিটিক্স করতে লাগে, এই দেশে তো পলিটিক্স করতে টাকা লাগে, চান্দা টুকালে না তারা, কিন্তু এটা ট্রান্সপারেন্ট তো, আপনি কত টাকা, এই দুটো তো আপনার রেকর্ডেড আছে। তো এবং সেই টাকাটা পার্টির জন্য, আপনার নিজের পকেটের জন্য, আপনার নিজের খরচের জন্য, আপনার ফ্রি অফ কার দেওয়ার জন্য, আপনার 8-10টা বাড়ি করার জন্য না। তো আপনি যখন এখানে ভূমিতে উঠে ওঠে কোথা থেকে আসলে মানুষের প্রশ্ন জাগবে না? তেরি সত্যি কথা। আরেকটা জিনিস আমি বলি, এটা পরিষ্কার ভাবে বলি, আমি সৎ, আমি টাকা খাই না, ঘুষ খাই না, আমার নিজের কোন এখন টাকা পয়সা বাড়ি করি নাই, কিন্তু আমার প্রশ্রয় আমি জানি আমার সন্তান, আমার বাবা, আমার চাঁদ ভাই সবাই আত্মীয় স্বজন টাকা পয়সা বানাইছে, আমি জানি আমি কিছু করছি না। ক্যান আই বি কল অনেস্ট? নো। কারণ আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে এটা প্রতিবাদ করা, প্রতিরোধ করা, বন্ধ করা। যেমন আমাদের ধর্মে ফিরে ফিরে আমি ঘুরে বেশ আমার ধর্মেই আসি,
অন্যায় যে সহায় অন্যায় যে করে দুটো একই অপরাধ অপরাধী নিয়ে আসলে আপনাকে বলবো, আপনি মনে চিন্তা করছিলেন ফিলোসোফারের নাম কি? হ্যাঁ আমি মনে আসতে মনে করতে চেষ্টা করছি। 700 বছর আগে যে জন্মাইছে ফিলোসফি এর কথা বইলা গেছে। জি জি ওকে, উনি একটা কথা বলছেন যে কনফুসিয়াস, থিওরি অফ কনফুসিয়াস, কনফুসিয়াস সে একটা কথা বলছে, তাকে বলছিল তার ছাত্ররা বলছে যে আমরা তো রাজার সন্তান না, আমরা নীতিকে কিভাবে ফিক্স করব। তখন সে বলছে ইফ ইউ লাইক টু চেঞ্জ দ্য সিস্টেম অফ ইউর কান্ট্রি then your first option try to become king. বলছে if you cannot become king, work with the king even you find that king is stupid. তো ছাত্ররা কনফুসিয়াসে বলছে কিং স্টুপিড জানার পরেও তার সাথে কাজ করব। বলছে তোমরা যদি স্টুপিড কিং এর সাথে কাজ না করো, ওই শালা খারাপটারে আরো খারাপ বানাইবো। আর তোমরা যদি ওই স্টুপিড কিং এর সাথে কাজ করো, সিস্টেমের মধ্যে থাকো, তোমার ইনফ্লুয়েন্স করার একটা অপশন থাকে। এখন বাংলাদেশে লোকজনের চারিত্রিক বৈশিষ্ট্য এমন একটা পর্যায়ে গেছে, সেটা কি জানেন? আপনি একজন ভালো মানুষ, কর্নেল মুদাসসির খান, আপনি যা বলবেন আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট, আমি এমপি ইলেকশন করতে গেছি, লোকজন আইসা কি বলবে জানেন? আমাদের দেশের লোকজনরা, এই লোকজনরা আইসা বলবে মুদাসসির খান আপনি ভালো মানুষ জানি, কিন্তু আপনি ওই নৌকা বা ধানের শীষ নিয়ে আসেন, নতুবা আপনারে ভোট দেব না। এখন এই দেশে, এই সমাজে আপনার তাইলে অপশন একটা আছে, ঠিক আছে হাসিনার তারিখই দেশ চালাক, আমি চলে গেলাম। কিন্তু আপনি যখন এই কথাটা বললেন, তখন কি করলেন জানেন? কনফুসিয়াসের থিওরি থেকে বাইরে গেলেন, দেশটা আরো জাহান্নামে যাবে। আমি এই মুহূর্তে সমাধানের কথা বলছেন মুদাসসির ভাই, আমি বলছি ভারতের সাথে মোকাবেলা করার জন্য একটা থিওরি শুধু। এক ভদ্রলোকের সাথে কথা হইলো, উনি কংগ্রেসম্যান ছিলেন না, উনি বিল ক্লিনটনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, অ্যান্থনি লেক। সে কথায় কথায় বলছে তোমাদের বর্ডার থেকে বিজিবি সরাই দিয়া হয় চাইনিজ আর্মি নতুবা আমাদের ইউএস মেরিনদের দ্বারা করাই দাও, ভারতের সাথে তোমার প্রবলেম জীবনে আর হবে না। এখন আমার এই আলোচনাটা নিয়ে আমি আগাইতেই পারি না, কারণ এই সাবজেক্টে কেউ কথাই কইতে চায় না। কারণ তারা কি চায় জানেন? ভারতের লগে চোরা কারবারি করব, ভারতের কাছ থেকে গোয়েন্দা বৃত্তি করে আমি ধনী হব, এমপি ইলেকশনে ভারতের মন্ত্রী, ভারতের মনোনীত ক্যান্ডিডেট হব, মন্ত্রী হব, ভারতের সাথে যোগাযোগ থাকলে আমি গয়েশ্বর রায় হব, ভারতের সাথে যোগাযোগ থাকলে আমি আমির খসরু মাহমুদ আর সালাউদ্দিন হব, গোরখোদক আব্বাস হব। তারা ওইটা স্বপ্ন দেখে, কিন্তু কেউ যে আন্দোলন কইরা বলবে দেশের সিস্টেমটা পরিবর্তন করব, এই সিস্টেম পরিবর্তনে কেউ ধারে কাছে যাইতে চায় না। এখন আপনি বলছেন না অনেক সমস্যার মধ্যে সমাধান কি? ভাই আপনি তো সমাধানের কথা বলছেন, আমি সমাধান একটার পর একটা আপনার সাথে আলোচনা কইরা সারাদিন কাটাইতে পারবো। সমস্যাটা একটা জায়গায়। আপনি কি শুনছেন নীল ফ্রান্সিস দুরহাম একটা কথা বলছে, অফার অ্যাডভাইস ইফ সামওয়ান ইজ আস্কিং ফর ওয়ান। আমি আর আপনি এইখানে বসে খালি অ্যাডভাইসের পরে অ্যাডভাইস দেবো, আর ওই কুত্তার বাচ্চা মাদার চোদা বসে হালুয়া রুটি খাইবো আর কইব কি এই মুদাসসির খান আর জেকব মিল্টন হারামজাদা, হেরা ভদ্র না, হেরা কোন বালের উপদেশ দেয়? লাভ কি রে ভাই? তো আমরা কি করি জানেন? আমি কই তোরা মাদার চোদ কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চাগুলা ভালো কথা তোরা শুনবি না, তাহলে তোরা কোন কথাটা শুনবি? আমি যেই কথাটা বললাম, বিএনপি যদি তাদের প্রথম 4টা লেয়ারকে বাদ দেয়, বিএনপি জনপ্রিয় একটা দল হয়ে যাবে, এফেক্টিভ একটা দল হয়ে যাবে। থাকুক তারেক জিয়া চেয়ারম্যান থাকুক, আমাদের কোনো অসুবিধা নাই। আওয়ামী লীগ প্রথম 5টা লেয়ার বাদ দিয়া দেখবেন একটা ফেয়ার একটা পলিটিক্যাল পার্টি হবে। সেনাবাহিনীর মধ্যে আর্মির সেনাপ্রধান ওয়াকার, ওরে আমি ওয়াকার কই না বলি, সেনাপ্রধান মির্জাফর, ওখান থেকে 4টা লেয়ার বাদ দেয়া দেওয়া হোক। এই হারামজাদা 4টা লেয়ার হইছে কুত্তার বাচ্চা ভারতীয় পশু, এদেরকে বাদ দেয়, আরেকজনকে নতুন করে নেতৃত্বে নিয়ে আসুক। প্রথম 3টা লেয়ার টাচ করা যাবে না, 4র্থ বা 5ম লেয়ার টানতে হবে। বাংলাদেশের পরিবর্তন হতে হবে, এভাবে হবে, কিন্তু এটা কেউ শুনবে না। আমি আর আপনি প্রেসক্রাইব করব বা ভারত বাংলাদেশের কোনো প্রকার ইনফিল্ট্রেশন থাকবে না, শুধু আপনি বিজেপি সরাইয়া দেন অন টেস্ট। আপনারা বলে এখন আপনি যদি আমারে বলেন যে জেকব আমি একজন আর্মি পার্সোনাল, এই সাবজেক্টটা জানি, আপনাকে আমি বলি
চায়নার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা প্রতিরক্ষা চুক্তি হয়েছে। আমেরিকা কি গেছে নাকি চায়না দখল করতে? জাপানের সার্বভৌমত্বের উপরে আমেরিকা হাত দিছে? দেয় নাই। আপনারা কি এখনো জানেন যে জার্মানির সাথে আমেরিকার সিকিউরিটি প্যাক্ট আছে? জার্মানির সার্বভৌমত্বের উপরে আমেরিকা কি কোনোদিন হাত দিছে? তাইওয়ানের সাথে তাদের সিকিউরিটি প্যাক্ট আছে, সিঙ্গাপুরের সাথে আছে, সাউথ কোরিয়ার সাথে আছে। আপনি আমারে বলেন আমেরিকা কোন জায়গায় ইন্টারভেন করছে? একটা জায়গায়ও করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশি চরিত্র কি জানেন? কুত্তার বাচ্চা ইন্ডিয়ার মুখ খাইতে আমরা এত পছন্দ করি, মুখে কই আই হেট ইন্ডিয়া, কিন্তু কুত্তার বাচ্চারা কি বলবে? আমি ক্যালকাটা শপিং করা মিস করি, আমি ভারতে যেতে পছন্দ করি, চিকিৎসা করাইতে যেতে পছন্দ করি। তাই কুত্তার বাচ্চাদের দিয়ে দেশের উন্নতি কোন জায়গা হবে রে ভাই? আমি যদি বলি আমেরিকা যাক না, সেন্ট মার্টিনে গিয়া ওদের 7th ফ্লিট ঢুকায় দেখ, আমি বলবো জিন্দাবাদ আমেরিকা যাক। আর বাংলাদেশি মাদার চোদে কুত্তার বাচ্চারা কি বলবে জানেন? পাকিস্তানিদের ঢুকানো যাবে না, আমেরিকারে ঢুকানো যাবে না, কিন্তু কারণ ভারতীয়রা হইছে আমার মায়ের লাল, কুত্তার বাচ্চারা তাগো ঢুকাইবো, ওইখানে কোনো কথা বলবে না। মুদাসসির ভাই, তা আপনি কোন সমাধান দিবেন এদেরকে? অ্যাডভাইস করবেন? জান ভাই, আমি এই মুহূর্তে গালি দিয়ে কথাগুলো বললাম। আমি চাচ্ছি অ্যাডভোকেট মামুন আমার এই কথাটার উপরে আলোচনা করে আপনি শোটা আজকে কনক্লুড করেন, এরপরে মুদাসসির ভাই উনিও কনক্লুড করুক, আমি আর আজকে কিছু বলবো না। মামুন ভাই, এখন আপনারা এতগুলো মানে কথাগুলো বলছেন, সেখানে সবাই সব সাথে 10 মিনিট 10 সেকেন্ড 10 সেকেন্ড করে বললে আমার একটু সময় দিয়েন, আমি সংক্ষিপ্ত বলবো। আপনি অনেকগুলো আলোচনা করছেন একসাথে, যেগুলো নাকি আমি একটু নোট করছি। এক নম্বর হলো যে আপনি যে বর্ডারের কথা বললেন, এই যে গত পরশু এই যে ফেনীর পরশুরামের 2টা লাশ ফেলছে, আর হিসাব করে দেখেন গত 10-11 মাসে প্রায় এরকমই 40-50টা হবে। এর আগে একজন অ্যাডভাইজার বলছিল পিঠ দেখাবে না, কই কিছু তো হচ্ছে না। এই ওয়াকারকে আমি এখন আর গালি দিতে চাচ্ছি না, এই ওয়াকারকে ইমিডিয়েটলি যে কোনো সৈনিক যদি তাকে যদি গ্রেফতার করে তাকে জনগণ রেওয়ার্ড দিবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য এই সর্বশেষ এরা জীবন দিছে, এরা কোনো নির্বাচনের জন্য ভোট দেয় নাই, এই জীবন দেয় নাই, এই 17 বছর বাঁচায় রাখছে। কাজে এখন সবাই সব পত্র পত্রিকা সে নির্বাচন নির্বাচন, আরে নির্বাচন তো পরে হবে, নির্বাচন একটা বিপ্লব হয়ে গেছে, নির্বাচন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন ইউনূস সাহেবকে একটু সময় দেয়। ইউনূস সাহেব আপনি বলছেন যে রাজা যদি ভুলও করে তবু রাজার সাথে থাকতে হবে। আমি সেই পয়েন্ট থেকে বলছি, ইউনূস সাহেবের যদি কিছু ভুল প্রান্তি থাকে, আমরা দুর্বল থাকে তারা থাকতে হবে। এখন পাশাপাশি ইউনূস সাহেবকে বলতে হবে, আপনি তো শপথ নিয়েছেন, অ্যাডভাইজারের শপথ নিয়েছেন, এই শপথ ভঙ্গের পরে আপনাদেরও বিচার আনতে হবে। তখন আপনি কি হবে এই কথা তো আমরা বলি, কারণ সবাই ধরে নিছে ক্ষমতার পরে তাদের কোনো বিচার হয় না। তো যার কারণে একটা বিচার হওয়ার দরকার ছিল, এবং এই অঙ্গীকার নিয়ে কথা হচ্ছে। প্রথম হলো বিচার, এবং এই বিচার হলো একটি বিপ্লবী আদালতে খুব সংক্ষিপ্ত বিচার হবে 7 দিনের মধ্যে। আপনি ইরানে দেখেন না, তারা দিয়ে এত লম্বা বিচার সময় করছে। সিরিয়ায় কি লম্বা বিচার হয়েছে? ইরানে প্রথম বিপ্লব হয়েছিল তখন তো লম্বা বিচার হয়েছে? হয় নাই। কিন্তু আমাদের দেশে 71-এর পরের থেকে কোনো বিচার হয় নাই। বলছিল হ্যাঁ যারা রাজনৈতিক করছে ভিন্ন কথা, জামাত ইসলামীর সাথে যারা কোলাবরেট করছে তাদের বিচার হবে, হয় নাই। কেন শেখ মুজিব নিজেও জানে তারও বিচার হবে না। জিয়া রহমান আমলে যা দুর্নীতি হয়েছে, উনি ভালো ছিল, তার চারপাশে লোক বিচার হয় নাই। এরপরে যারা যারা কোনো বিচার হয় নাই। এই জন্য বলে ইনজাস্টিস টলারেটেড, ইনজাস্টিস কন্টিনিউ। তো কাজে এইটাই হয়ে গেছে। কাজে আপনি মোরালি বললেন, যাই কিছু বলেন, আমি যখন জানি যে আমার কোনো বিচার হবে না, যার কারণে ইশরাকের এই 50 কোটি টাকা গাড়ি, আরে খোকা তো আমি খুব কাছের থেকে চিনি তারে, তো এইগুলো দুর্নীতিবাজ। এখন আমার বক্তব্য হলো যে এই যে 2000 লোক মারা গেছে, এখানে যদি জ্যাকব ভাইয়ের যদি কোনো সন্তান কিংবা তার বাবা মারা যেত, আমার যদি মারা যেত, তাহলে আমার ভিতরে কি আসতো? আমার চোখের সামনে যদি আমার মেয়েকে রেপ করছে, আমি বলতাম আমি কোনো বিচার মানি না। আমার চারপাশে যে উপর ঠিক আছে, আমি 10টাকে মেরে প্রতিশোধ দিব। একটা সময় এরকমই আসে, মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। এখন ওইটাই করতে হবে। যেহেতু কোনো বিচার হচ্ছে না, কোনো বিচারক কিছু কাজ আছে কিছু করতেছে না, আমি পরিষ্কার আহ্বান করছি, আপনারা 3 তারিখে জড়ো হন। এই 20,000 লোক যারা আহত হয়েছে এবং এই 2000 লোক যারা আহত মারা গেছে, 10 জন করে আসেন। আর গত 54 বছরের এই আওয়ামী বাকশাল থেকে শুরু করে যত রকম খুন খারাপ হয়েছে, জিয়া রহমানের সাথে কম আর বেশি সকল ভিকটিমরা আসেন, ক্যান্টনমেন্ট দখল করেন এবং এদেরকে ঝুলাই দেন এবং 10 জনের সামনে বিচার করবেন, কোনো অসুবিধা নাই। এবং প্রথমে বিচার করতে হবে, ভারতের এমবাসি এখানে থাকতে পারবে না, ভারতের কোনো দালাল থাকতে পারবে না।
এই কথাটা যদি আপনি বলেন 72 ঘন্টার ভিতরে বাংলাদেশ ঠিক হয়ে যাবে। শুধু বিচার না, বেনামি সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করেন, তারপর আপনি এমবেসি চায়নার সাথে সম্পর্ক করবেন না কিছু করবেন, এটা পরের কথা। একটা কথা না বললেই হয়, আজকে এইরকম একটা কথা আপনি যেটা বলছেন মুজাহিদ সেলিম, এই কথা কেন বললো? আজকে অনেকের কথা আসে যেমন JF-17 যেভাবে বাংলাদেশ কেনার কথা বলতেছে, এবং কিছু আমি আজকে না বললেই নয়, আমি যেভাবে জানি অনেক আগেই বাংলাদেশ থেকে পাইলট ট্রেনিং এ পাঠিয়ে দিছে। তো এইটার কারণে এবং চীনের সাথে যে সম্পর্ক হচ্ছে এই কারণে আজকে মাথা খারাপ হয়ে গেছে। এই সুযোগ আমেরিকাও নিচ্ছে। এইখানে যদি এই বার্মা অ্যাক্ট যদি বাস্তবায়ন করতে চায়, আজকে জিয়াউর রহমানের একটা সিদ্ধান্ত আমার খুব ভালো লেগেছে। জিয়াউর রহমান বলছিল, নেভিন তখন ছিল বার্মাকে, যে তোমরা যদি এই রোহিঙ্গারা না নাও, আমাদের প্রত্যেক হাতে রাইফেল দিয়ে পাঠিয়ে দিব। তখন সোজা হয়েছে। কাজে আমাদের আর্মি এখন মোটিভেশন হয়েছে কি, মিশনে যাব একটা অ্যাপার্টমেন্ট, দুইটা যাব দুইটা অ্যাপার্টমেন্ট। তো যেই আর্মি গুলো যুদ্ধ না করেই রিটায়ারমেন্ট হয়ে যায়, যে আর্মির ভিতরে মানি ট্র্যাপ, হানি ট্র্যাপ, দুর্নীতি ছড়ায় গেছে, তারা কেন যুদ্ধ করবে? এই জন্য তারা ভয় পায়। কিন্তু আমি মনে করি এই দেশের সাধারণ মানুষরা যুদ্ধ করছে লুঙ্গি পড়ে। হ্যাঁ, এখানে আর্মিরা ছিল সামনে, তাদেরকে ট্রেন আপ করছে। আমরা ভারতের সাথে একটা যুদ্ধের অবস্থার মধ্যে আছি, তারা অর্ধেক পালায়ন করছে। কাজে এই বিপ্লব শেষ হয় নাই। এখন এইটাকে যারা যারা নির্বাচন বলতেছে, এই যে আপনার যে মনে করেন যে প্রথম আলো, এটা গেলে ভারত আলো, এখানে বলেন যে আপনার যে আপনার দিল্লি স্টার, এই সমস্ত ক্রিমিনালদেরকে বিচার আনতে হবে, 2-4টা সাংবাদিককে ফাঁসিতে ঝুলাইতে হবে, তা না হলে এই মিথ্যা চলবে না। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের জীবন অনেক মূল্য। আমার জন্য যা, আপনার জন্য তা। একটা বিচারপতি যদি অন্যায় করে, তার বিচার হওয়া উচিত। এতগুলো বিচার বিভাগ হত্যাকাণ্ড হয়েছে, এখনো সেক্রেটারিয়েটের মধ্যে 100 যদি সিম্বলিক ভাবে ঝুলাই দেওয়া হয়, সিম্বলিক ভাবে প্রত্যেকটা থানার ওসিকে যদি ঝুলাই দেওয়া হয়, সিম্বলিক ভাবে প্রত্যেকটা জেলা, যে এই দেশের অস্তিত্ব কিভাবে রক্ষা করা যায়, দেশের আদর কিভাবে রক্ষা করা যায়, মানুষের দুর্নীতি বেঁধে যাচ্ছে, এটা যদি করতে পারি তাহলে মনে আমাদের একমাত্র উপায় আছে। আচার কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার কথা শোনার জন্য সহকারে। কর্নেল মোদাসির, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনারা দুজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আপনাদের দুজনেরই যথেষ্ট অভিজ্ঞতা, শিক্ষা রয়েছে এবং দেশের জন্য আজও দেশের বাইরে থেকে আপনারা যা কন্ট্রিবিউট করছেন আমি মনে রাখবো, এবং আমার মতো হাজার হাজার বাংলাদেশিরা আপনাদের কথা মনে রাখবে। আপনারা ভালো থাকুন, ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার অন্য বিষয়ে আমি কথা বলবো। যেরকম একটা জিনিস আপনি একটু, সরি আমি দর্শকদের জন্য বলে দিয়েছি, আমি কিন্তু দেশেই থাকি। আমি বছরে একবার আসি, দুর্ভাগ্যবশত আমি দুর্ভাগ্য বলছি, আমার ছেলে পেলে নাতিরা এখানেই বেশিরভাগ সময় এই আছে, তাদের সাথে সময় দেওয়ার জন্য আমি কয়েক মাসে, কিন্তু আমি দেশে কিন্তু অবস্থান দেশেই থাকি আমি। আলহামদুলিল্লাহ। ওকে, আমি এবার সামারাইজ করব এবং তারপরে আজকের শো শেষ করব। আপনারা যদি চান আমার সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ। দর্শক বিন্দু, এই ছিল আমাদের শো। আমি যে কথাটায় সবসময় ফোকাস করতে চাই সেটা হচ্ছে কি, আমি যদি কোনো খারাপ কাজে অভ্যস্ত হই, আমার উচিত না অন্য কাউকে ওই খারাপ কাজ করতে বারণ করার। কারণ কি, ওই মোরাল অথরিটিটা আমার আর থাকে না। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমাদের দেশে কথায় কথায় হুজুররা ফতোয়া দেয়, কিন্তু ফতোয়া দেওয়ার একটা ডেফিনেশন আছে, একটা প্রোটোকল আছে। ফতোয়া দিতে গেলে তাকে কোরআনিক আরবি জানতে হবে, তাকে কোরআনের প্রত্যেকটা ইন্টারপ্রিটেশনকে বুঝতে হবে এবং আমল করতে হবে, হাদিসকে বুঝতে হবে, তাদেরকে আমল করতে হবে। এগুলো জানার পরে উনার মতামতকে যদি 4 জন বা 5 জন বা 10 জন উনার চেয়ে ভালো টিচার উনাকে অ্যাপ্রুভ করে, দেন হি ক্যান ইস্যু এ ডিক্রি। আপনারা বাংলাদেশে বসে যখন আমাদের বেশ কিছু আলেম, নামধারী কিছু গাব গাছ আর কলা গাছ আছে, তাদেরকে যখন এলাও করেন, আপনারা একটা ফতোয়া দেন, এটা করে যেমন আপনারা সমাজকে নষ্ট করেন, ঠিক একইভাবে এই মুজাহিদুল ইসলাম সেলিম, গয়েশ্বর রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, সামাও বায়েদ, লুমিন পায়খানা, এদের মতো লোকজনরা বাংলাদেশের রাজনীতিকে বিকারগ্রস্ত করে, নষ্ট করে, জাহান্নাম বানায়। তো এখন গোড়ায় আসি, ভণ্ডামি। হাসিনা তার পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক একজন ভণ্ড, কিন্তু তাকে আমরা মনে করি মানবতার মা, তাকে আমরা মনে করি মহানেত্রী, তাকে আমরা মনে করি আপা, তাকে আমরা মনে করি স্যার। পৃথিবীর কোন জায়গায় আমি শুনি নাই কোনো মহিলাকে কেউ স্যার ডাকে,
অ্যাকসেপ্ট বাংলাদেশ এক আজীব জায়গা। তো হাসিনা কি ফ্রাঙ্কেনস্টাইন হয়েছে তার নিজের একার ইচ্ছায়? না, আপনারা আমরা সবাই মিলে তাকে ফ্রাঙ্কেনস্টাইন বানাইছি। ফ্রাঙ্কেনস্টাইন বানানোর পরে সে যখন আমাদেরকে জবাই করা শুরু করছে, তখন দেখলাম ও মা, সে তো জবাই করতেছে। যখন সে ওনার ভাইয়ের অ্যাডভাইসে, সাইদ ইস্কান্দারের অ্যাডভাইসে তাকে আর্মি চিফ বানাইছে এবং ইয়াজউদ্দিনের মতো একটা নপুংসককে প্রেসিডেন্ট বানাইয়া বঙ্গভবনে রাখছে এবং পুরা নির্বাচনটাকে বানচাল করার জন্য ওনার চোখের সামনে দিয়ে এই কাজ কারবারগুলো হয়েছে। আমি অস্বীকার করতে পারবো না। কর্নেল মোদাসসিরের কথাটাকে যেমন আমি সম্মানের সাথে নিছি, এই কথাগুলো আমার নোট করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বংশের কেউ আসে নাই, তার বাবা, চাচা, ভাই, ফুফা কেউ আসে নাই, কিন্তু মজুমদার ফ্যামিলির কুত্তা পর্যন্ত ওইখানে ঢুকছে। তো এখন কর্নেল মোদাসসির একটা কথা বলছে, আমি সৎ কিন্তু আমি অন্যায়কে প্রশ্রয় দিতেছি আমার চারপাশে, আমি কি ক্লেম করতে পারি আমি সৎ? আমি ওনার এই কথাটার সাথে একমত। বেগম জিয়া যত বলেন উনি আনকম্প্রোমাইজিং, আমি বলবো নো, উনি অনেক জায়গায় কম্প্রোমাইজ করেছেন। ওনার চোখের সামনে দিয়ে ভারতীয়রা বাংলাদেশে ট্রানজিট নেওয়া শুরু করেছে, বাণিজ্য নেওয়া শুরু করেছে, এবং বেগম জিয়া তার ছেলের জীবন বাঁচানোর জন্য রয়ের সাথে যুক্ত এক ফ্যামিলির সাথে সম্পর্ক করেছে। তারেক জিয়াকে অসুস্থ অবস্থায় বাংলাদেশ থেকে লন্ডনে পাঠিয়েছে। তো আমরা এ কথা বলতে পারবো না যে উনি আনকম্প্রোমাইজিং, আমি বলবো উনি কম্প্রোমাইজ করেছে দেশের স্বার্থ বিসর্জন। এই মুহূর্তে আমি যে কথাটা বলছি ওখান থেকে আমি দূরে সরে যাব না। এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকায় তারেক রহমান না। হু ইজ তারেক রহমান? ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে বিএনপির শাওয়া। বিএনপির বড় নেতা হচ্ছে গোরখোদক আব্বাস, বিএনপির নেতা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির নেতা হচ্ছে আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির নেতা হচ্ছে ইশরাক। আমার কথা বিশ্বাস হয় না? কর্নেল মোদাসসির এবং অ্যাডভোকেট মামুন বলেছে, নিজের যদি দুর্বলতা থাকে এবং ব্যর্থতা থাকে তখন মানুষ ব্যঞ্জন বর্ণ হয়। আপনারা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা মনে আছে তো? ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হয় না। বর্তমানে তারেক রহমান হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং বিএনপি শাওয়া হচ্ছে স্বরবর্ণ। বিএনপির বর্ণ উচ্চারণ করতে গেলে ওই শাওয়ারে দরকার। ওই শাওয়া নাকি আবার তারেক রহমান রে সরে সরে পড়াইছে, বুঝেন তো? খাপে খাপ মন্টুর বাপ ওইখানে। এখন গত 9 বছর বিএনপি শাওয়া রয়ের এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, ভণ্ডামি কাহাকে বলে, জোচ্চুরি কাহাকে বলে, নাফরমানি কাহাকে বলে, মুনাফিকি ফাসিকি কাহাকে বলে, বিএনপি শাওয়া লাইন বাই লাইন মুখস্থ করেছে। এবং সেনাপ্রধান মীর জাফর ওর রক্তের সাথে বসে আছে। খান বাহাদুরি বুঝেন তো? ভাই আমার কথায় আপনারা রাগ হন, আমি গালি দেই। আপনারা এখন মোল্লা দেখলে বাংলাদেশে কন্যা এটা রাজাকারের বংশধর, কারণ কি আপনারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের সাপোর্ট করছে। খান বাহাদুর এই কুত্তার বাচ্চারা কারা জানেন? ব্রিটিশদের পাছা চাইটা পা চাইটা যারা খান বাহাদুর টাইটেল নিছে, এই কুত্তার বাচ্চারা ইংরেজদের চিনি সাপ্লাই দিছে, মহিলা সাপ্লাই দিছে, নীল চাষ করছে। এই কুত্তার বাচ্চারা ওয়াকারের বাপ, ওয়াকারের চাচা, ওয়াকারের নানা, এই মাদার চোদ্রা এগুলো কইরা ইংরেজদের কাছ থেকে খান বাহাদুর নিছে। আবার ওয়াকার এটা নিয়ে বাহাদুরিও করে, ওনা কি বাল বাহাদুর। এখন আজকের আলোচনাটার সাবজেক্টটা ছিল আমাদের ভিতরে যেহেতু নীতিবোধ নাই, আমাদের ভিতরে আইডিয়ালস নাই, আমাদের ভিতরে দেশপ্রেম নাই, সেহেতু ভণ্ডামিটা হয়ে গেছে আমাদের কোরআনিক পার্ট। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন আমাকে মাফ করে। কোরআনকেও তারা পাশে ফেলায়া রাখে, ভণ্ডামিকে তারা এত সম্মান করে। কোরআন এবং হাদিসকে তারা দূরে সরায়া রাখে, মিথ্যাকে তারা এত পছন্দ করে। অবাক হয়ে যাবেন, তারেক রহমান বলেন, বিএনপি শাওয়া বলেন, আপনারা কি জানেন? অবাক হয়ে যাবেন, এরা বিসমিল্লাহির রহমানির রাহিম বইলা এর রাহিম বলার পরে যেই শব্দটা বলে ওইটাই মিথ্যা। একটা কথা আজকের আলোচনায়
আমি অ্যাডভোকেট মামুন এবং কর্নেল মোদাসসিরের সাথে আমি ডিফার করি, আবার হয়তো বা ওনারাও আমার সাথে একমত। আমি ওই বাজারের মাছ বিক্রেতার দোষ দেব না, কারণ মাছ বিক্রেতার স্বপ্ন হাসিনা হবে, মাছ বিক্রেতার স্বপ্ন গোরখোদক আব্বাস হবে, মাছ বিক্রেতার স্বপ্ন আমির খসরু মাহমুদ চৌধুরী হবে। এটা তো মাছ বিক্রেতার দোষ না। রিকশাওয়ালার স্বপ্ন হাসিনার সেক্রেটারি 400 কোটি চুরি করছে, ওহিন্দা আমার মায়ের চোখের অপারেশনের কথা কয়ে যদি 50 লাখ নিতে পারি। একটা কথা বলি, চুরি করার অধিকার শুধু হাসিনার থাকবে, আর চুরি করার অধিকার শুধু বেগম জিয়া, তারেক জিয়া আর তার ছেলেপানের থাকবে, আর ওই রিকশাওয়ালার থাকবে না? এটা কি হয় নাকি দর্শকবৃন্দ? এটাই হচ্ছে কথা। এখন কর্নেল মুদাসসির $1 মিলিয়ন একটা কথা বলেছে। হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন কোনটা? একটা কথা আপনাদেরকে বলি, ক্যান্সার সার্জারির কথা শুনেছেন? ক্যান্সার সার্জারিতে শুধু এফেক্টেড এরিয়া কাটে না, ভালো এরিয়ারও 2-3 ইঞ্চি কাটে। কেন কাটে জানেন? ওই ক্যান্সারের কোনো জীবাণু কোনো কিছু আগাইছে কিনা। আমার কথা কান খুলে শুনে রাখেন, বাংলাদেশের ক্যান্সার এমন ভাবে ঢুকেছে, বিএনপির মধ্যে যে ক্যান্সার, ওটা প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, চতুর্থ লেয়ার। এই যে সভাপতি, সহসভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি, সহ সেক্রেটারি, এই 4-5 মাদারচোদকে ওখান থেকে সরানো হোক, দেখবেন ক্যান্সার সেরে গেছে বিএনপির। আর্মির প্রটোকলে ওখানে সেনা প্রধান, উপপ্রধান, সহকারী প্রধান, এডিশনাল প্রধান, ওখানে 5 মাদারচোদরে লাথি মেরে বাইর করে দেওয়া হোক, আর্মি ঠিক হয়ে যাবে। সচিব, অতিরিক্ত সচিব, ডেপুটি সচিব, সহকারী সচিব, এই 5 মাদারচোদরে লাথি মেরে বাইর করে দেওয়া হোক, দেখবেন ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যে বলছি এটা শুনবে কে? আমরা পরামর্শ দিতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে লোকজন এখনো ভরসা করে, আমিও করি। ডক্টর মোহাম্মদ ইউনূস শক্ত হাতে নিজেকে বিপ্লবী বানাতে পারবে না। উনি মনে করে যে বাংলাদেশটা চালানো যাবে স্রেফ নট ফর প্রফিট অর্গানাইজেশন, গ্রামীণ ব্যাংকের আদলে। উনি গত 1 বছরে এটা যদি অনুধাবন না করেন যে না এভাবে হবে না, আমার আর বলার কিছু নাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।